গভীর রাত, ঝলমলে শহরটা জনমানবহীন, নিস্তব্ধ হয়ে আছে। দূর থেকে ভেসে আসছে কুকুর ঘেউ ঘেউ ডাক, সাথে দু একটা গাড়ির হালকা শব্দ। সবাই গভীর ঘুমে মগ্ন। আচ্ছা, সবাইকে এই রাতকে আপন করে ঘুমে মগ্ন হতে পারে? প্রশ্নটা সহজ হলেও জটিল উত্তর। সবার মনোভাব ভাবমূর্তি তো জানা হয়ে ওঠে না। কেউ হয়তো এই গভীর রাতে কাউকে ভেবে চোখের পানি ফেলছে, কেউ হয়তো প্রিয়জনের সাথে প্রেমালাপে ব্যস্ত, কেউ হয়তো নিস্তব্ধ রাতের কোলাহল মুক্ত রাতে কারো অপেক্ষার প্রহর গুনছে, কেউ কেউ আবার নিঃসঙ্গতা কাটাতে ফোনটাকে সঙ্গী করে সামাজিক যোগাযোগ সাইটে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ হয়তো ভালোবাসার বেড়াজালে আটকে পড়ে ভালোবাসায় শিখতে হচ্ছে, যার নিঃশ্বাসের শব্দ সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। এক ভালোবাসাময় রাত। জীবন কত বিচিত্রময়, কাউকে হাসায়, কাউকে কাঁদায়। কিন্তু এই নিস্তব্ধ রাতে জনমানবহীন রাস্তায় 5টি গাড়ি সারিবদ্ধভাবে চলছে। গাড়ির ভেতর মানুষদের কারো চোখে নিদ্রা নামার প্রয়াস দেখা যাচ্ছে না। হয়তো উত্তেজনায় কারো চোখেই ঘুম ধরা দিচ্ছে না। রিয়ার হাতের মুঠোয় এখনো 3টে পেন ড্রাইভ, যার দিকে একধানে তাকিয়ে আছে সে। হয়তো ভাবছে এর সাহায্যে তার জন্মদাতাকে খুঁজে পাবে কিনা। রিদানের কাঁধে মাথা রেখে রাতের নিস্তব্ধ পরিবেশটা উপভোগ করছে আদর। আজ যেন ঘুমটা ছুটে পালিয়েছে। রিদান অপলক দেখছে তাকে, এ দেখা যেন শেষ না হয়। চোখে ফুটে উঠেছে নিদারুণ মুগ্ধতা। আদর একটু পর পর মাথা তুলে রিদানের মুখশ্রী এবং চোখের চাউনি দেখে মুচকি হেসে মাথা নামিয়ে নিচ্ছে। কোন নারী চায় না তার ভালোবাসার মানুষটার চোখে শুধু তার জন্যই মুগ্ধতা ভরা থাকবে? এখন তো এই মানুষটি তার হবে। আদরও ব্যতিক্রম নয়। ব্যতিক্রম একটাই, সবাই পায় না, কিন্তু আদর পেয়েছে। মানুষটিকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, যা সকল কিছুর ঊর্ধ্বে। পেছনে 3টে সিট দখল করে আতায়াবের কোলে শুয়ে আছে তারিম। পরম যত্নে ধরে রেখেছে আতায়াব। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুমাতে পারছে না তারিম, কারণ একটাই, আতায়াবের গভীর চাহনি। মুখের কাছে ঝুঁকে তাকিয়ে থাকলে ঘুম আসে? মেয়েদের সিক্স সেন্স একটু বেশিই প্রখর বলে কি? খপ করে উঠে বসলো তারিম। মুখে বিরক্তির পাশাপাশি হালকা লজ্জাভাব। আতায়াব ভ্রু কুঁচকালো। বউকেই তো দেখছে, অন্য কোনো নারীকে দেখছে না তো। তারিম ফিসফিসিয়ে বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন? অস্বস্তি হয় না আমার? আমার বউকে দেখছি, তোমার কি? অন্য মেয়েকে দেখলে তো জ্বলে পড়ে খাক হয়ে যাবে, নাকি দেখবো? আতাবের কথায় ফুঁসে উঠল তারিম। বলে কি এই ছেলে, অন্য মেয়েকে দেখবে মানে? লুচু হয়ে গেল নাকি কয়েকদিন বউ ছাড়া থেকে? দ্বিগুণ রেগে ধপ করে মাথা দিয়ে শুয়ে পড়ল। হাত দিয়ে আতাবের মাথাটা শক্ত করে ধরে নিজের দিকে ঘোরালো। চোখে চোখ পড়তে আতাব দিল চোখ মেরে। তারিম লাজুকলতার মতো নুয়ে পড়ল। পরক্ষণে অন্য মেয়ের কথা মনে হতেই বলে উঠল, চুপচুপ তাকিয়ে থাকুন, চোখের পলকও যেন না পড়ে। আতাব হাসলো নিঃশব্দে। বউ তার পাগলি। অন্য মেয়ের কথা শুনে কেমন লজ্জায় পালিয়ে গেল। ভালোবাসা বুঝে এমনই। সুবাহ নিজের ফোনে শাড়ি, লেহেঙ্গা, জুয়েলারি পিক সেভ করে রেখেছে বিভিন্ন পেজ থেকে। এগুলোই ফালাওকে দেখাচ্ছে আর বলছে সে এটা নেবে। পরেরটা ভালো দেখে বলছে এটা নেবে। এভাবেই প্রায় 3টে ঘন্টায় 200+ পিক দেখিয়েছে ফালাওকে। গবেষণাও করেছে কোনটা ভালো, কোনটা কিভাবে পরলে বেশি ভালো হবে। ফালাও নিশ্চু বিরক্তিহীনভাবে দেখে গেছে। গলাও মিলিয়েছে বইয়ের সাথে। যে শাড়ি, জুয়েলারি দেখে বইয়ের চোখে মুগ্ধতা দেখেছে, সেসব নিজ মাথায় সেট করে নিয়েছে। বিয়ের পর সেভাবে কখনো সারপ্রাইজ দেওয়া হয়নি। একটু চেষ্টা করলে কেমন হয়? হাসলো ফালাহ। মেয়েটি তেমন আবদারও করে না, বায়না ধরে না ঘুরতে যাওয়ার, ফুচকা খাওয়ার। সে নিজেই সময় বুঝে নিয়ে যায়, তাও নিজের মায়ের কড়া হুকুমে। কোনো শাশুড়ি যে এমনও হয় ফালাহর মাকে না দেখলে ফালাহ বুঝতেই পারত না। সে তো বিয়ের দিন ভয়ে ছিল মা কিভাবে নেবে ব্যাপারটা। কিন্তু সুবাহকে যখন বুকে টেনে নিল, ফালাহ চিন্তামুক্ত হয়েছিল। সুবাহর হাতের ধাক্কায় ভাবনা থেকে বের হলো ফালাহ, আবার মনোযোগ দিল বইয়ের কথায়। পিয়াস রোহানি হাত ধরে বসে আছে। রোহানির থেকে মনে হচ্ছে পিয়াস বেশি লজ্জা পাচ্ছে। রোহানি তো মনে মনে হেসে খুন হয়ে যাচ্ছে। তার লাজুকলতা বপ্পেন। হিমেলের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে বৃদ্ধটি। বয়স হয়েছে, বেশি রাত জাগতে পারে নাকি? বৃদ্ধটি যখন ঘুমে এদিক ওদিক ঢুলে পড়ছিল, হিমেল যত্ন নিয়ে নিজের কাঁধটা পেতে দেয়, নিচু হয়ে বসে। যদিও তার কষ্ট হচ্ছিল, কিন্তু ভালোবাসার মানুষটাকে যে এত বছর লালন পালন করেছে, এত বছর অপেক্ষার প্রহর গুনেছে, সে তো তার কাছে স্পেশাল হবেই। রিয়া এক পলক দেখে মুগ্ধ হয়। মাঝে মাঝে ভাবে হিমেল কেন পরিবারের আর সবার মতো হলো না, নিজের বাবার মতো হলো না। বাড়ির সবার থেকে আলাদা হয়েও মানুষটাকে ওদের মতোই থাকতে হচ্ছে, শুধুমাত্র তার জন্য। কিছুটা দিন যাক, ভালোবাসা দিয়ে সব কষ্ট পুষিয়ে দেবে। রাত 2টোর মতো বেজে গেল রিদানদের বাড়ি আসতে। গেটের কাছে আসতেই পাঞ্চু দৌড়ে এসে গেট খুলে দিল। মুখটা মলিন গম্ভীর করে রেখেছে। তার অভিমান হয়েছে কেন তাকে নিয়ে যাওয়া হলো না। সে ভয় পেয়ে বাইরে ছিল ঠিকই, বেশি দূরে তো ছিল না।
এতদিনের চাকরি জীবনে বস তাকে ছাড়া কোনো মিশনই যায়নি। আঠার মতো লেগে থাকতো বসের সাথে। আজ বস তাকে ভুলে গেল, একাই চলে গেল, বউ পেয়ে তাকে ভুলে গেল। হামসে ও কম না, একবার বিয়ে হোক তার, সেও বসকে ভুলে যাবে, সারাক্ষণ বইয়ের সাথে লেগে থাকবে, শোধ নেবে সে। আদর পাঞ্চুকে দেখে একগাল হাসলো। পাঞ্চু রেসপন্স করলো না। আদর ভ্রু কুচকালো। পাঞ্চু তো তাকে দেখে খুশিতে গদগদ থাকে। আজ কি হয়েছে? পাঞ্চু গেট খুলে বৃদ্ধকে নিয়ে ভেতরে চলে গেল। আদর কথাও বলতে পারলো না। হালকা মন খারাপ হলো তার। ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল পাঞ্চুর যাওয়ার দিকে। রিদান তারা দিতে সবাই ভেতরে চলে গেল। আদর আর ভাবার সময় পেল না। আর সবাই এখানেই থাকবে। এত রাতে রিদান তারিম কিছুতেই কাউকে যেতে দেবে না। যদিও আতায়েব চাইছিল না, আদরের কষ্ট হবে ভেবে থেকে গেল। একদিনে এত ধকল নিতে পারবে না। সবাই ভেতরে গিয়ে সোফায় বসে পড়ল। শরীর যেন চলে না। কফি বা চা হলে ভালো হতো। রিদানের কথাটা মন হতে সার্ভেন্টকে বলল। তার আগেই পাঞ্চু কফি চা নিয়ে হাজির হলো। রিদান হাসলো। এই পাঞ্চু সব দিকে খেয়াল থাকে। কফি চা পেয়ে সবার মন খানিকটা ফ্রেশ হলো। পাঞ্চু তখনও মুখটা গম্ভীর করে রেখেছে। আদর ডেকে উঠল। হাতেটাকু পাঞ্চু কাকু, কি হয়েছে তোমার? পাঞ্চু চমকালো। আদর তাকে খেয়াল করেছে। পাঞ্চু হাসার চেষ্টা করে বলল, কিছু হয়নি ম্যাম। সবাই ভ্রুকুচকে তাকালো। পাঞ্চু ইতস্তত করে বলে উঠল, বস, আমার ছুটি লাগবে 10 দিনের। হৃদয় বিস্ময়ে হতবাক। এই পর্যন্ত পাঞ্চু কোনো উৎসব ছাড়া ছুটি নেয়নি। এমনকি তার ভাইয়ের বিয়েতেও তাকে নিয়ে গিয়ে আধা ঘন্টার মতো থেকে চলে এসেছে। আজ কি এমন হলো ছুটি চাইছে? সিরিয়াস কিছু হলো না তো? চিন্তিত হয়ে রিদান বলল, ছুটি? পাঞ্চু, তুমি ঠিক আছো? কিছু হয়েছে? আন্টি আঙ্কেল ঠিক আছে? বসের চিন্তিত ভঙ্গি থেকে পাঞ্চুর মনে লাড্ডু ফুটতে লাগলো। আহা, বস তাকে নিয়ে চিন্তিত, মানে বস তাকেও ভালোবাসে। এইটুকু কথা যেন পাঞ্চু বলে একদম পানি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে উঠল, বিয়ে করবো বস, 10 দিনের ছুটি দেন। সবাই চোখ বড় বড় করে পাঞ্চুর দিকে তাকালো। পাঞ্চু ভরকে গেল। পরক্ষণে তাকে না নিয়ে যাওয়ার কথা মনে হতেই পাঞ্চু মলিন মুখ কণ্ঠে বলে উঠল, বস, ম্যামকে পেয়ে আমাকে ভুলে গেছে। এই পর্যন্ত কোনো মিশনে আমাকে ছাড়া যাননি, অথচ আজ প্রেম করতে করতে চলে গেল। মানে বস তার মেন গার্ড পাঁচুকে ভুলে গেছে বউ পেয়ে। তাই আমিও বিয়ে করব। বিয়ে করে বউকে পেয়ে বসকে ভুলে যাব। সদবোধ, এটাই আমার প্রতিশোধ বসের বিরুদ্ধে। শেষের কথাটা খানিক প্রতিবাদী কণ্ঠে বলল পাঞ্চু, যেন সে সংগ্রাম করতে এসেছে। রিতান ভ্রুকুচকে পাঞ্চুর দিকে তাকিয়ে আছে। আর সবাই হো হো করে হেসে যাচ্ছে। হাসি যেন থামছেই না। এতক্ষণের মন খারাপ ভাবটা রিয়ার পাঞ্চুর কথা শুনে কেটে গেছে। সেও মুখ চেপে হাসছে। হিমেল টুস করে জড়িয়ে ধরল পাঞ্চুকে। পাঞ্চু মেয়েদের মতো কাচুমাচু করে বলে উঠল, সি সি, কি করছেন? আমাকে কি আপনার সন্দেহ হয়? আমি অমন না। একটা মেয়ে পছন্দ হয়েছে তাই দূরে সরে দাঁড়ান, আমার লজ্জা করে। এবার আর রিয়া হাসি আটকাতে পারল না। শব্দ করে হেসে উঠল। আদর তো হাসি থামাতেই পারছে না। সোফায় বসে হাসির তালে কখনো পা নাড়াচ্ছে, কখনো হাত নাড়াচ্ছে, আবার কখনো হাত দিয়ে রিদানের হাঁটুর উপর বাড়ি দিচ্ছে, কারণ রিদান তার পাশ ঘেঁষেই বসেছে। রিদান তো আহমকের মতো আদরের আচরণ দেখছে। কেউ এভাবে হাসে? অন্য কেউ দেখলে তো নির্ঘাত পাগল বলবে। পাঞ্চুর কথা হিমেল প্রথমে না বুঝতে পারলেও পরে যখন বুঝতে পারে ছিটকে দূরে সরে আসে। এই ছেলে কি বলে? তার ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। হিমেল ভ্রুকুচকে বলল, হপ বেটা, তোমার কারণে রিয়ার মুখে হাসি ফুটেছে। কতদিন ওই হাসি মুখ দেখিনি, তাই থ্যাঙ্কস জানাতে জড়িয়ে ধরেছি। তুমি কি ভেবে বসলে? পাশ থেকে আরেকজন গার্ড বলে উঠল, স্যার, ওর কথা শুনে কিছু মনে করবেন না। বেটা আস্ত পাগল। সেই বিকাল থেকে একা একাই কী সব বলে যাচ্ছে। সে বিয়ে করে বসকে দেখিয়ে দিবে, সেও প্রতিশোধ নিবে। বস তাকে ভুলে গেছে, সেও ভুলে যাবে। আগে বিয়েটা করুক। রাগে ফুঁসে উঠল পাঞ্চু। কি? তাকে পাগল বলা? সে পাগল? এই পাঞ্চুকে পাগল বলা? গাঁটটির পিঠে কষিয়ে এক থাবা বসালো। গাঁটটি ব্যথায় কুকড়ে উঠল। পাঞ্চু দাঁতে দাঁত চেপে বলে উঠল, লাগাম টান মুখে। তোর সাহস কত বড়, আমাকে পাগল বলিস? বেটা, তুই নিজেই তো একটা পাগল। তোর বস আমি ভুলে গেছি? কাল সকালটা আসতে দে, কালকে তোকে ছাঁটাই করব। আমার বস হৃদয় চৌধুরী, তোদের বস পাঞ্চুর মধ্যে স্যার হাডুডু। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে পাঞ্চু এক দৌড়ে নিজের ঘরে চলে গেছে। সাথে গার্ডটাকেও নিয়ে গেছে। কয়েকটা না দিলে তার বসগিরি থাকবে না। পিয়াস হাডুডু কথা শুনলেই রাগ তার দ্বিগুণ হয়ে যায়। খাবে না, গিলবেই বলার বাইরে। পাশে রোহানি আছে বলে পিয়াস পাঞ্চুর কথাটা সহ্য করে নিল। এই হাডুডু ডাকটা নিয়ে একটা দুঃখজনক ঘটনা আছে।
ক্লাস 7-এ থাকতে পিয়াজদের স্কুলের হাডুডু খেলায় অংশ নেয় সে, কিন্তু বিরোধী স্কুলের দলের মধ্যে তার পাশের বসার মোটা কাইলাটা যে থাকবে সে একটুও টের পায়নি। সারাদিন ঝগড়া লেগেই থাকে ছেলেটার সাথে। কাইলাটা তো পিয়াসকে নিজের শক্তি দেখিয়ে যাচ্ছে আর শাসিয়ে যাচ্ছে। পিয়াস আর মাঠে যাওয়ার সাহস পায়নি। তার আগে হিসু করে ক্লাসরুমেই প্যান্টের সাথে নিজের ইজ্জতে দফা করিয়ে দিয়েছিল। এরপর লজ্জায় 10 দিন কেঁদে কেটে স্কুল পাল্টায়। এর জন্যই হাডুডু শব্দটা সে শুনতে পায় না। পাঞ্চু ওই কাল্লার কাছ থেকে ঘটনাটা শুনেছিল। সুযোগ পেলেই পিয়াসকে খ্যাপাই, সচ্ছে নেবেই পাঞ্চুর টাক মাথায় ঢোল বাজিয়ে। রিদান সে তো অবাক, প্রেমে পড়ে তার কি বুদ্ধি ক্ষমতা লোপ পেয়েছে। আগে রিদান থাকলে কেউ সাহসী পেত না তার সামনে কথা বলার, আর আজ কি দিন আসলো। মনক্ষুণ্ণ হলো সে। মোটেও উচিত হয়নি এমন পাগল হওয়ার। ভাই, প্রেম করবি ঠিক আছে, তাই বলে পাগলদের খাতায় নাম দিবি? যে তোর গার্ডরাও ভয় পাবে না তোকে, কাল থেকে ভয় পাওয়াতে হবে, না হলে তো রিদান চৌধুরী বলে যে একজন ছিল ভুলেই যাবে সবাই। রিয়ার কথায় হাসাহাসি থামিয়ে সিরিয়াস হলো সবাই। পেন ড্রাইভ দেখার কথা বলছে রিয়া। সবাই তাই ভাবলো। হাসি মজা করতে করতে কখন 3টে বেজে গেছে টেরই পায়নি কেউ। ড্রয়িং রুমে ল্যাপটপ ছিল। রিদান নিজের কাছে নিয়ে ল্যাপটপটা ওপেন করে পেন ড্রাইভ সেট করে নিল। ল্যাপটপের সামনে গোল হয়ে বসলো সবাই। প্রথম পেন ড্রাইভে হিয়ান খানের সব কালো কারবারির প্রমাণ। দ্বিতীয় পেন ড্রাইভ সেট করতেই ভেসে আসলো কারো আর্তনাদ। চমকে উঠল সবাই। জোরে ল্যাপটপটা বন্ধ করে নিল রিদান। রিদানের হাত পা কাঁপছে। চোখের সামনে নিজের বাবাকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখলে কার না এমন হবে। আদর শক্ত করে রিদানের হাতটি ধরল। রিদান এক পলক আদরের চোখের দিকে তাকালো। ভরসা খুঁজে পেল সে। দীর্ঘ একটা শ্বাস নিয়ে ল্যাপটপটা আবার ওপেন করলো। নাবিল চৌধুরীকে বেঁধে মারছে হিয়ানের লোক। সম্পত্তি দিতে নারাজ সে। মেয়েকে মারার ভয় দেখাতেই সে বলে উঠল সম্পত্তি সব তার ছেলে মেয়ের নামে, ওদের মারলে কিছুই পাবে না তারা। সাথে সাথে গলায় ছুরিয়ে বসিয়ে দিল হিয়ান খান। রিদান ছিল না। রিজ্জাকে নিয়ে চলে গেল হাসান শিকদার। হাত পা ছোড়াছুরি করে একসময় শেষ নিঃশ্বাসটা ত্যাগ করল নাবিল চৌধুরী। চোখ বন্ধ করে নিল রিদান তারিম। চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল রিদানের। আদর ফুপিয়ে কেঁদে উঠল। শক্ত মানুষটাও আজ কাঁদছে। তৃতীয় পেনটাই বিস্ফোরণ ছড়িয়ে গেল সবার মনে। রিদান সবচেয়ে বেশি অবাক হয়েছে। তৃতীয় পেন ড্রাইভ ওপেন করতেই ভেসে আসলো নাসির চৌধুরীর ছবি, যে রিদানের একমাত্র চাচা হয়। রিদান বাবার কাছে শুনেছে সে গ্রামে থাকতো। ছবিটা চলে গেল। ভেসে আসলো আহনাব চৌধুরীর ছবি। বলছে, ইনি হচ্ছে নাসির চৌধুরী, নাবিল চৌধুরীর ছোট ভাই। নাসির চৌধুরী ছিলেন একজন ধর্ষক। বহু মেয়েকে তার লালসার শিকার হতে হয়েছে, কিন্তু একদিন নিজের টোপে নিজেই ফেসে যায়। রেহানা নামক এক মেয়েকে ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এবং গ্রামের সবাই বিয়ে করিয়ে দেয় তাদের। সেটাই কাল ছিল রেহানার। এরপর চরম অত্যাচার সহ্য করতে হয় রেহানাকে। এসব কিছু নাবিল চৌধুরীও তার বাবা মা জেনে যায়। নিজের সম্পত্তি কিছু অংশ নাসিরকে দিয়ে পুরো অংশ নাবিলকে দিয়ে দেয়। ক্ষোভ জন্মে যায় মনের মধ্যে, কিন্তু নাবিল ভাইকে ঠকাতে চায়নি। যখন যা চাইতো সব কিছুই দিত। নাবিলের স্ত্রী রিদিমার দিকে নজর পড়ে নাসিরের। অত্যন্ত রূপবতী ছিলেন রিদিমা। একদিন নাবিলের কাছে রিদিমা ভাইয়ের নামে অসভ্যতার জন্য অভিযোগ করতেই নাবিল নাসিরকে নিজ বাড়ি থেকে বের করে দেয়। নাসির আশ্রয় নেয় হিয়ানের বাড়িতে। নাবিলকে মারার প্ল্যান করতে থাকে। হিয়ানের প্ল্যান ছিল চৌধুরীদের সরানো, যেন সে নিজ ব্যবসায় ভালোভাবে চালাতে পারে। আর নাসিরের প্ল্যান ছিল প্রতিশোধ আর সম্পত্তি। একদিন নিজেদের খায়েশ মিটিয়ে নিল, হত্যা করল নাবিলকে। আর রিজ্জা চৌধুরীকে নিজেদের সাথে নিয়ে গেল। কিন্তু রিদান আমার সাথে থাকায় বেঁচে গেল। নিজের বোন জামাইকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। অনেক কাঠখড় পুড়িয়ে আজ সমস্ত প্রমাণ জোগাড় করেছি। আমার সাথে সাথে আমার পরিবারের জীবনের ঝুঁকি আছে। কালকেই হস্তান্তর করব সকল প্রমাণ। জানি না কাল পর্যন্ত বেঁচে থাকতে পারবো কিনা। তাই আজকের পেন ড্রাইভ। আমি জানি আমাকে না পেলে আমার সুপার চ্যাম্প খুঁজবে আমাকে। তখন প্রমাণগুলো কাজে লাগবে। নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে হবে সুপার চ্যাম্প। সবার চোখেই পানি। রিয়া ল্যাপটপে নিজের হাত বুলিয়ে নিল। তার বাবার ছবি ভাসছে। রিদান ল্যাপটপ বন্ধ করে মাথা নিচু করে বসে রইল। সুপারহিরো আগে থেকে জানতো তার জীবনে রিস্ক আছে, তাহলে কেন সুরক্ষায় থাকলো না? কেন এভাবে বন্দি হয়ে আছে? সে থাকলে তার জীবনটা আর সবার মতো স্বাভাবিক হতো। সে কি জানে না? ভাবছে রিদান। আজ শক্ত রিদান চৌধুরীর খোলস ভেঙে একজন সাধারণ মানুষ বের হয়েছে, যে কাঁদতে পারে, মন খারাপ করতে পারে, হাসতে পারে। হিমেল রিয়ার কোলে মাথা দিয়ে ফ্লোরে বসে আছে। তার মনের মধ্যে কি পরিমাণ ঝড় বয়ে যাচ্ছে যদি কেউ বুঝতো।
রিয়া নিজের হাত হিমেলের মাথার ওপর রাখলো। হিমেলের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। নিজের বাবার কুকর্মের জন্য তাকে শাস্তি পেতে হয় নাকি সেটাই ভাবছিল। রিয়া তাকে ছেড়ে যাবে না তো এটাই বারবার মনে হচ্ছিল তার। এখন আর হচ্ছে না। সে ভরসার হাতের ছোঁয়া পেয়ে গেছে। নিজেকে স্বাভাবিক করে হিমেল শক্ত কণ্ঠে বলে উঠল, আমি জানি মিস চৌধুরী আপনার মনের ভিতরে কি চলতেছে। আমি আইনের লোক হয়েও বলবো না হিয়ান খানকে আইনের হাতে তুলে দিতে। আপনার কোর্টে তার শাস্তি হোক, কিন্তু অনুরোধ আমার পরিবারের যেন শাস্তি না পায়। রিদান মাথা নাড়ালো। শাস্তি তো রিয়ান খান পাবে। সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু পাবে রিয়ান খান ও নাসির চৌধুরী, যা সে নিজের হাতে দেবে। ভয়াবহ হবে সেই দিনটা। যন্ত্রণায় ছটফট করবে, বাঁচার জন্য আকুতি মিনতি করবে। না, সেদিন সে আনন্দ পাবে না। যত ছটফটানি দেখবে তত রাগ হবে তার। ভয়াবহ হবে রাতটা। অন্তরিক্ষ ঘোর নিমজ্জিত, চারদিক আধারে ছেয়ে গেছে। প্রকৃতির রাজ বেজায় রাগ হয়েছে। কিছুক্ষণ পর পর তির্যক ভেবে বিদ্যুৎ চমকাচ্ছে। দেখে মনে হচ্ছে আকাশ যেন ফেটে দুভাগ হয়ে যাচ্ছে। এই বুঝি ধরণীর বুকে ধুম করে পড়ে চূর্ণ বিচূর্ণ করে দেবে ধরণীকে। নিষ্ফলক চোখে প্রকৃতির রণমূর্তি দেখে চলেছে রিদান। আকাশের মতোই তার বুকেও ঝড় বয়ে যাচ্ছে। বুকটা চিরে যেন দুভাগ হয়ে যাচ্ছে। শিরা উপশিরায় টকবগে রক্ত দ্রুত প্রবাহিত হয়ে জানান দিচ্ছে মানুষটির হৃদয়ে বিষাদকে সঙ্গী দিয়ে একরাশ রাগ জায়গা করে নিয়েছে। যে রাগে ধ্বংস হতে পারে একটি পরিবার, হয়তোবা স্বয়ং দুটো মানুষ। ভোর 5:15, যে যার ঘরে ঘুমোচ্ছে। হঠাৎ করে স্বচ্ছ সুনীল আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। রাতের অন্ধকারে একটুও টের পায়নি কেউ। যে যার ঘরে যাওয়ার মিনিট 16 পরে গর্জে ওঠে আকাশ। আকাশ যেন রিদানের মনোকথা বুঝতে পেরেছে। সবাই ঘুমিয়ে পড়লেও ঘুমাতে পারেনি রিদান। মনের মধ্যে আগ্নেয়গিরির উত্তাপে যেমন জ্বলে তেমন জ্বলছে। ভয়ঙ্কর অতীতের সামনে এসেছে সে, যে অতীত 15 বছর বয়সে তাকে এতিম করে দিয়েছে। কেড়ে নিয়েছে বাবা নামক ভরসার ছায়াটাকে, কেড়ে নিয়েছিল পুতুল বোনটাকে। ভাগ্যের পরিক্রমায় বোনকে ফিরে পেলেও ভাগ্যের পরিহাসে বাবাকে ফিরে পাবে না, হাজার চাইলেও না। মাটির নিচে দিব্যি ঘুমিয়ে আছে বাবা নামক মানুষটি, যার কবরখানা কোথায় আছে তাও জানে না সে। কত বড় হতভাগা সে। ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতির গর্জনের সাথে নিজের চিন্তাধারা বিলিয়ে দিচ্ছিল রিদান। বাতাসের দাপটে বাড়িধারা ছুঁয়ে দিচ্ছে তার হাত, মুখ, গলা, বুক। 1.5 ঘন্টায় ভিজে একদম জুবুথুবু হয়ে গেছে। তাকে যে ভেতরে যেতে হবে, কাপড় পাল্টাতে হবে, সেই খেয়াল তার আছে। হঠাৎই আগমন হলো আদরের। 3:30টায় বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিরা এসে হানা দেয় তার চোখে। রোহানিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়ে গভীর ঘুমে তলিয়ে যায় আদর। আকাশের গর্জন ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। হঠাৎ করে জেগে ওঠে সে। গর্জে উঠে নিজেকে রোহানির বুকে দেখে হালকা হাসে। রোহানি তাকে সবসময় এভাবেই বুকে নিয়ে ঘুমায়, যেন মা তার মেয়েকে ঘুম পাড়াচ্ছে। নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছে রিদান জেগে আছে। এত বড় সত্যি জানার পরেও কি শান্তির ঘুম আসে? যাবে কি যাবে না ভেবেই 5 মিনিট ব্যয় করলো। একসময় মনের সিদ্ধান্তটাকেই গ্রাহ্য করে দরজা খুলে বেরিয়ে গেল। বুকের ভেতর কেমন ঠিপঠিপ করছে। ড্রয়িং রুমে এখনও আলো জ্বলানো, তাই আদরের অসুবিধা হলো না হাঁটতে। আলোটা চারপাশ সরিয়ে ভালোভাবে হাঁটার সুযোগ করে দিয়েছে। সে জানে না কটা বাজে, নিজের ফোনটা কোথায় সে নিজেই জানে না। রিদানের রুমের সামনে এসেই থমকে গেল আদর। বুকের টিপটিপানিটা দ্বিগুণ বাড়ছে। এত রাতে একটা ছেলের ঘরে যাওয়া ঠিক হবে? রিদান কি তাকে খারাপ ভাবে? যদি ভেবে বসে মেয়েটি কত অসভ্য হলে এত রাতে একা একটি ছেলের ঘরে আসতে পারে। মনটা বিষিয়ে গেল তার। ভালো লাগছিল না বলেই তো সে এসেছে। চাপা শ্বাস নিল। ভয় হচ্ছে শ্বাসের শব্দে কেউ যদি জেগে যায়। হাস্যকর কথা, শ্বাসের শব্দে কি এতই তীক্ষ্ণ? দরজায় হাত লাগাতেই দরম করে দরজাটা খুলে গেল। বাইরের বৃষ্টির শব্দটা তেমন বিকট শোনালো না। হয়তো আজ বৃষ্টি না থাকলে কেউ তাকে চোর ভেবে বেঁধে বেধরক কেলানি দিত। আর সে বিয়ের আগে শ্বশুরবাড়িতে মিথ্যে চুরির দায়ে দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে মুখ লুকাবে কোথায় চিন্তা করত। ধুর, কী সব ভাবছে সে। এই মাথাটাও না কোনো কাজের না। ফাঁক পেলেই উল্টোপাল্টা ভাবতে বসে যায়। মাথায় নিজের হাত দিয়ে গাঁটটা দিয়ে আস্তে আস্তে পা ফেলে ভেতরে ঢুকে পড়ল। অন্ধকার ঘরটাতে শুনশান নীরবতা। ভয় লাগছে আদরের। হাতড়ে হাতড়ে টেবিল ল্যাম্পের কাছে গিয়ে দাঁড়ালো। সেদিন ঘরের সবকিছুই ভালোভাবে খেয়াল করায় দরজার পাশে টেবিল ল্যাম্পটা পেতে বেশি বেগ পেতে হয়নি তাকে। জ্বালাবে কি জ্বালাবে না ভেবেই ঠুস করে জ্বালিয়ে দিল। না, বিছানায় কেউ নেই। আদর অবাক হলো, বিছানায় নেই। এই বৃষ্টির মধ্যে ব্যালকনিতে তো আর যাবে না, তাহলে গেল কোথায়? বাইরে যায়নি তো? ভয়ে আদরের হাত পা ঠান্ডা হয়ে আসতে নিল। মানুষটা কোনো ভুল করতে চায়নি তো? মাথা তো ঠিক নেই? কোনো বিপদ হয়নি তো? না, আগে খুঁজতে হবে। ঘরের লাইট সব জ্বালিয়ে দিল। ঘরটা আলোময় হয়ে চকচক করতে লাগলো কালো টাইলসের ফ্লোরটি।
দৌড়ে গেল ব্যালকনির দরজায় দাঁড়াতেই নজর এলো পুরুষালী অবয়ব। শান্ত হলো আদর, আস্তে আস্তে এগিয়ে গেল। সুঠামদের অধিকারী পুরুষটি ব্যালকনির গ্রিলে দুহাত দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। নিজেও গিয়ে পাশে দাঁড়ালো। রিদান তখনও আকাশের সেই দূর অজানায় তাকিয়ে আছে। হয়তো মেঘলা আকাশে তারা খুঁজছে। ছোটবেলায় যখন বাবা বলতো তোমাদের মা আকাশে তারা হয়ে আছে, তখন সে প্রত্যেক সন্ধ্যায় তারা খুঁজে বেড়াতো। আজও খুঁজছে। আদরের বুকটা হাহাকারে বিষিয়ে গেল। নিঃশব্দে নিজের ডান হাতটা রিদানের বাম হাতের ওপর রাখলো। কেঁপে উঠল রিদান। ভেতরটা একদম নড়ে উঠল। অবাক চোখে পাশে তাকালো। আদর তখন রিদানের দিকে মায়ামায়ী চোখে তাকিয়ে আছে। চোখ বুজে নিল রিদান। স্বপ্ন দেখছে না তো? চোখ খুলে আদরকে সেভাবেই তাকিয়ে থাকতে দেখে রিদানের আর বুঝতে বাকি রইল না সে ভ্রম দেখছে না। আদর সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মনটা অজানা খুশিতে পুলকিত হয়ে গেল। বিষাদটা যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। আদর আর দাঁড়ালো না। ভেতরের দিকে হাঁটা ধরল, রিদানের হাত শক্ত করে ধরে। বিরতিহীনভাবে বৃষ্টি পড়ছে। নিজেও কিছুটা ভিজে গেছে। আরো কিছুক্ষণ থাকলে নিশ্চিত জ্বরের ভোগান্তি দেবে। ঘরে এসে রিদানকে ইশারা করলো পোশাক পাল্টে নিতে। রিদান আদরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির পানি মুখটায় ছড়িয়ে আছে। ঘুম ঘুম চোখটা হালকা ফোলা, রক্তিম বর্ণ ধারণ করেছে। অসম্ভব মায়াবতী লাগছে সামনের মেয়েটিকে। এক পা দুপা করে আদরের মুখোমুখি দাঁড়ালো রিদান। আদরের চোখ মুখে গরম নিঃশ্বাস বাড়ি খেতেই ঈষৎ কেঁপে উঠল সে। বুকের ভেতর মনে হচ্ছে হাতুড়ি পিটাচ্ছে কেউ। আচ্ছা, সামনের সুটাম দেহের অত্যন্ত সুদর্শন পুরুষটি কি তার হৃদয়ের কম্পন শুনতে পাচ্ছে? তার হৃদয়েও কি একই কম্পন হচ্ছে? ভেবেই লজ্জায় নেতিয়ে গেল আদর। একটু ছুঁয়ে দিলেই মনে হচ্ছে লাজুকতার মতো একদম মিশে যাবে। রিদান যেন ঘুরে চলে গেছে। চকচক করা রুমটি তার নজরে পড়ছে না। তার নজর সামনে দণ্ডায়মান মেয়েটির মায়াবতী মুখটায় আটকে গেছে। একটু ছুঁয়ে দেখার ইচ্ছে মনের ভেতর প্রবল আলোড়ন শুরু করেছে। আর একটু এগিয়ে গেল রিদান। মাঝখানে 1 আঙুল পরিমাণ জায়গা অবশিষ্ট। আদরের শরীরের কম্পন রিদানের নজর এড়ায়নি। আরো উতলা করে দিল রিদানকে। খপ করে গালে হাতটা চেপে দিল। ঠান্ডা হাতের ছোঁয়ায় আদরের রক্তিম গাল আরো রক্তিম হয়ে উঠল। শরীরের কম্পন বৃদ্ধি পেল দ্বিগুণ হারে। হঠাৎ করে রিদান পিছিয়ে গেল। আদর ফট করে তাকালো রিদানের মুখশ্রীতে। রিদানের চোখ রক্তিম লাল। আদরের ভয় হলো। রিদান কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থেকে বলে উঠল, শোনো মেয়ে, তোমাকে ছোঁয়ার অধিকার পুরোপুরি অর্জন করে তবেই গভীরভাবে ছুঁয়ে দেব, একদম অতল গভীরে। সেদিন দুটি মনের সাথে দুটি দেহেরও আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবে। এই 1 আঙুলের দূরত্ব সেদিন গুছিয়ে দেব ভালোবাসায়, বৈধ এক সম্পর্কের মায়ায়। পাথর হৃদয়ের ঝড়ের আলোড়নে তোমাকে ভাসিয়ে নেব অন্য জগতে, যে জগতের রাজা আমি, রানী তুমি, আর কেউ থাকবে না। রাজ্য হবে দুজন দুজনার, ভালোবাসবো গভীরভাবে। লজ্জায় মরিমরি অবস্থা আদরের। হৃদয়টা এত জোরে লাফাচ্ছে মনে হচ্ছে চামড়া ভেদ করে এখনই বেরিয়ে আসবে। আর সামনে পুরুষটি হৃদয়ের সুপ্ত স্থানে নিজের নামটি খোদাই করা দেখে সূক্ষ্ম হাসবে, যে হাসি নির্মল, পরিশুদ্ধ, ভেজালহীন। রিদান ঘোর থেকে বেরিয়ে এসেছে অনেক আগেই। আদরের লজ্জারাঙা মুখটা উপভোগ করছিল। আর কত রূপ দেখাবে এই মেয়ে? তাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক না করলে এই মেয়ের কি শান্তি হবে না? প্রতিজ্ঞা করেছে নাকি? আদরকে আরেকটু ভরকে দিতে রিদান হুট করে এগিয়ে গেল। আদর শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রিদানের চোখ মুখ দুষ্টুমির ছাপ। আদর যেন এক পলকেই ধরে ফেলল এই পুরুষটির চোখ মুখ দেখেই পড়ে ফেলতে পারে তার মন। আদরের ঠোঁটের কোণেও বাঁকা হাসি ফুটে উঠল। নিজেই এক পা এগিয়ে গিয়ে রিদানের কাজ ঘেঁষে দাঁড়ালো। রিদানের মাথা ঝিম মেরে গেল। ঢোক গিলল বড়সড়। না, এই মেয়ে বড্ড চালাক। যতটা বোকা ভেবেছে ততটাও বোকা না। দিব্যি তার মন বুঝে নিয়ে তার চাল তাকেই ফিরিয়ে দিচ্ছে। কিন্তু সে তো পারছে না। আদরকে কাছে টানার ইচ্ছেটা বারবার জেগে উঠছে মনকুঠিরে। আরেকবার ঢোক গিলে ভয়ে ভয়ে তাকালো রিদান। হঠাৎ রিদান কিছু বোঝার আগেই আদর রিদানের গলা চেপে ধরল। আকস্মিক টানে মাথাটা হালকা কাত হয়ে এলো। এই সুযোগটাকে কাজে লাগিয়ে গালে ঠুস করে একটা কিসে দিয়ে আদর দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আর রিদান আপনা আপনি মুখ হা হয়ে এলো তার। হাতটি চলে গেল একটু আগের মিষ্টি ঠোঁটের স্পর্শ করা স্থানে। সে যেন এই দুনিয়াতেই নেই এখন। মস্তিষ্ক একদম ফাঁকা হয়ে গেছে। বুকের বাম পাশে থাকা হৃদয়টা হালকা গতিতে স্পন্দন দিয়ে যাচ্ছে। নড়া শক্তিও যেন তার মধ্যে নেই। সুঠামদের মানুষটা একটা মেয়ে ঠোঁটের ছোঁয়ায় কুপকাত হয়ে গেল। প্রিয়জনের ছোঁয়ায় এতটা মাদকতা ছড়ানো, যার রেশ ঘন্টা চলে গেলেও কাটে না। সকাল 6:30। অ্যালার্মের টিং টিং শব্দে ধরফর করে উঠে বসলো তারিম। পাশেই সুবাহ ঘুমাচ্ছে কাত হয়ে। কাল আতায়েব আপ্রাণ চেষ্টা করেছে বউয়ের সাথে থাকার, কিন্তু তারিম যে মনে মনে প্ল্যান করে রেখেছে বড়সড় একটা সারপ্রাইজ দেবে মানুষটাকে। কষ্ট তো কম দেয়নি, ক্ষমাও চেয়ে নেবে সেদিন। তারিমের জেদের কাছে হার মেনে আতায়েব ফালাহর সাথে ঘুমায়।
দেরি করে ঘুমানোর জন্য তারিম অনেকটা আগেই অ্যালার্ম দিয়ে রেখেছে। প্রথম দ্বিতীয় অ্যালার্ম মিস গেলেও তৃতীয় অ্যালার্ম যেন মিস না যায়। এতগুলো মানুষকে তো সে না খাইয়ে রাখতে পারে না। ভোর সকালে তার ভাইয়ের কফি চাই। যে কয়টা দিন আছে ভাইয়ের সেবা করতে একটু কার্পণ্য করবে না সে। যদিও খুব ঘুম পাচ্ছিল, তবু আরামের ঘুমটাকে পায়ে ঠেলে বিছানা ছাড়লো সে। ফোনটা হাতে নিয়ে দেখলো চার্জ নেই। চার্জে বসে ফ্রেশ হতে চলে গেল। জলদি ফ্রেশ হয়ে হাঁটা দিল রান্নাঘরের দিকে। কালকে প্রচুর জার্নি গিয়েছে, তাই নিজেরও খিদে পেয়েছে হালকা। নিচে নামতেই চোখে পড়লো 3 জন মেয়ে ঘর গোছানোর কাজে লেগে পড়েছে। তারিম হালকা জোরে গুড মর্নিং বলে উঠল। 3 জনের মুখে হাসি ফুটে উঠল। এই মেয়েটা আসার পর থেকে তাদের কাজ করতে ভালোই লাগে। কতটা আপন করে নিয়েছে। ম্যাম বলে ডাকতেই দেয় না, তাই ওরা আপু বলে ডাকে। বয়সটা সমানই হবে, তবুও যাদের বাড়িতে কাজ করে তাদের তো নাম ধরে ডাকা যায় না। রান্নাঘরে ঢুকেই তারিম চা কফির জন্য পানি বসালো। রান্নাঘরও পরিষ্কার করে রেখেছে। অমলেট করার চিন্তা করলো তারিম। আদরের খুব অমলেট পছন্দ খাবারটি, সাথে জুস, ডিম সেদ্ধ আর কিছু ফল। সকালে নাস্তা এতেই হবে। সবার জন্য চা কফি ডাইনিংয়ে রেখে ভাইয়ের ঘরে হাঁটা দিল সে। তার ভাই এত সকালে ঘর থেকে বের হয় না। আর কালকে এত কিছু হলো, মন মেজাজও হয়তো ঠিক নেই। প্রথমত দেখা মিলল আতায়াবে। তারিমকে দেখেই চোখ রাঙালো। তারিম হাসলো। আহারে বেচারা, হাতে কফি থেকেই হাত বাড়িয়ে নিতে যাবে। তারিম পিছিয়ে গেল 1 পা। আতায়াব চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে উঠল, কি সমস্যা? দিচ্ছিস না কেন? মাথাটা খুব ধরেছে। আমার জন্যই তো নিয়ে যাচ্ছিলি। তারিম ভেঙচি কাটলো। তার জন্য নিয়ে যাচ্ছে কে বললো? কোথাও নিয়ে যাচ্ছে। কপর ট্রাক দেখিয়ে বলল, এটা আপনার নয়, ডাইনিংয়ে রাখা আছে, নিয়ে খেয়ে নিন যান। এটা আমার ভাইয়ের জন্য। শেষের বাক্যটি বলতেই আতায়াব খানিক আহ্লাদের সুরে পেল। হিংসে হচ্ছে একটু। বউ তার আগে জামাইয়ের সেবা না করে ভাইয়ের সেবা করছে। যদিও ভাইয়ের অধিকার আছে, তারও তো আছে। সে কেন অধিকার ছাড়বে? বউ সকাল সকাল গোসল সেরে ভেজা চুলে স্নিগ্ধ মুখে মিষ্টি মিহি কণ্ঠে ঘুম থেকে ডেকে তুলে কফি খেতে দেবে। এটা তার জামাইগত অধিকার। তা না করে বলছে নিয়ে খেতে। এই ঘোর অপমান। সে কিছুতেই মানবে না। এসব ভেবে আতায়াব তারিমের অন্যমনস্কতার সুযোগ নিয়ে কফিটা নিজের হাতে লুফে নিল। ফুঁসে উঠল তারিম। আতায়াব যেই না মুখে দিতে যাবে, তারিম চেঁচিয়ে উঠে বলল, এটা কি করছেন? এটা খেতে পারবেন না আপনি। ব্ল্যাক কফি, এটা একদম চিনি ছাড়া। আতাবের হাত আপনা আপনি থেমে মুখ একদম পাংশেটা বেড়ে গেল। ভেবেছিল বড় শালার কফিটা নিজে খেয়ে হালকা অপমানের শোধ নেবে। তার হলোই না। নিজেই তারিমের হাতে কফিটা দিয়ে ডাইনিংয়ের দিকে হাঁটা ধরল। তারিম হালকা শব্দ করে হেসে উঠল। আতাবকে শুনিয়ে বলে উঠল, এটা একদম চিনি ছাড়া না, 2 চামচ চিনি দেয়া, যেমনটা আপনি খান। বলে তারিম দৌড়। আতাব এভাবে বোকা হয়ে তারিমের যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। শেষমেশ ডক্টর আতাব তাজিন ইতিহাস বউয়ের কাছে বোকা হলো। এ মুখ কোথায় দেখাবে? তখনই মনে পড়লো রিদানের কথা। বিড়বিড় করে বলে উঠল, ভাইয়ের মতোই হয়েছে বোনটা, একদম ভাইয়ের ন্যাওটা। ভাই যেমন ইবলিশ, বোনও তেমন ইবলিশ হচ্ছে। মিস্টার ইবলিশ মডেল। তোরে তো আমি দেখ খেলমো। খালি আমার বোন তোর বউ হোক, তখন আমিও তোদের মধ্যে ভাইগত অধিকার খাটাবো। মাথায় 1 বালতি রাগ নিয়ে চেয়ারে শব্দ করে বসে পড়লো আতাব। মেজাজ তার তুঙ্গে উঠে গেছে। কই ভেবেছিল সকাল সকাল বইয়ের গুড মর্নিং কিস নেবে, কপালে কি জুটলো। এত সকালে ভাইয়ের রুমের দরজা শার্ট করে খোলা থেকে তারিম ভ্রু কোচকালো। ভাই কি কোথাও গেছে নাকি? কিছুদিন ধরে তো জগিংয়ে বাইরে যায় না, বাগানেই দৌড়ায়। কিন্তু সে তো বাগানে দেখেছে করিডোর থেকে, সেখানেও নেই। এত না ভেবে ঘরে ঢুকে পড়লো তারিম। ঘরে ঢুকে বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। ভেজা টি শার্টে বাম গালে হাত দিয়ে মুখ হাঁ করে খাম্পার মতো দাঁড়িয়ে আছে রিদান। তারিমের মাথায় কিছুই ঢুকলো না। আস্তে করে ডাক দিল একবার। ড্রেসিং টেবিলের ওপর কফির মগটা রেখে রিদানের দিকে এগিয়ে গেল। না, সারা শব্দ নেই। হাঁ করে ভেবেই চলেছে। রিদান ভাবছে 1 ঘন্টা আগের কথা। এটা কি হলো? কিভাবে হলো? ভেবেই চলেছে তো ভেবেই চলেছে। মাথায় যেন অন্য কিছু ঢুকছেই না। তারিমকে রিদানের হাত ধরে ধাক্কা দিল। চমকে উঠল রিদান। তারিম বলে উঠল, ভাই কি হয়েছে তোমার? ভেজা শরীরে হা করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? এত কি ভাবছো? রিদানের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, কিস। তারিম কিছুই বুঝলো না। দিল জোরে ধাক্কা। রিদান এবার ধরাস করে বিছানায় বসে পড়লো। পায়ে ব্যথা কেন এত? 3 ঘন্টার মতো একটানা দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হবে না? তারিমকে নিজের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকতে দেখে থতমত খেয়ে ঝটপট হাতটা নামিয়ে নিল রিদান। আমতা আমতা করতে লাগলো সে। তারিম ভাইয়ের মতিগতি কিছুই বুঝলো না। কপিটা হাতে দিয়ে বের হয়ে আসলো চিন্তিত ভঙ্গিতে। রিদান যেন হাঁপ ছেড়ে বাঁচল। পরক্ষণে গালে হাত দিতেই ঠোঁটের কোণে ফুটে উঠল অতি সূক্ষ্ম হাসি, যে হাসিতে রয়েছে প্রাপ্তির ছোঁয়া। সবাই ঘুম থেকে উঠে গেছে। ওঠানোর দায়িত্বটা স্বয়ং পাঞ্চু নিয়েছিল। পাঞ্চুটাকে সবাই ঘুম থেকে উঠলেও পিয়াস কানে বালিশ চেপে রেখেছে শক্ত করে। তবুও সে উঠবে না 10টার আগে।
পাঁচ তো তা হতে দিতে পারে না। সবাই উঠে গেছে আর পিয়াস স্যার একাই আরামে কম্বল জড়িয়ে ঘুমাবে, তা কি করে হয়? রোহানিকে বুঝিয়ে শুনে পিয়াসের ঘরের সামনে নিয়ে গেছে। রোহানি নিজেও ভেতরে ভেতরে বাকুম বাকুম। আহা, মানুষটা ঘুম থেকে উঠেই তার মুখ দেখবে, সে লজ্জায় লাল নীল সবুজ হয়ে যাবে। আহা, কি দৃশ্য! পাঁচু প্রথমে ভালোভাবে ডাক দিল কয়েকবার, না ওঠার নাম নেই। সে বুঝতে পারছে পিয়াস তার ডাক শুনেও ঘুমানোর ভান করছে। রোহানিকে দরজার ঠিক সামনে বরাবর রেখে নিজে দুপা পিছনে সরে হাঁক ছেড়ে বলে উঠল। পাঁচুকে আর পাইকে এক দৌড়ে ড্রয়িং রুমে পাশ করে রান্নাঘরে চলে গেছে। বাড়ির বাইরে এখন যাওয়া যাবে না। হাডুডু কথাটা শুনে পিয়াস ধপ করে চোখ খুলে উঠে বসে। আজ একটা বিহিত করেই ছাড়বে সে। এই পাঁচুর টাক মাথা যদি না ফাটিয়েছে সে, আজ গোসল করবে না। কথাটা বলে পিয়াস অবাক হলো। হোয়াট, গোসল করবে না? এটা কোনো কথা হলো? অত ভাবার সময় আছে? এক দৌড়ে দরজার কাছে গিয়ে দরজাটা ধরম করে খুলে দিল। সামনের দিকে তাকাতেই পিয়াসের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। দুহাত আপনা আপনি বুকের দিকে চলে গেল। উন্মুক্ত বুক, পেট ঢাকার চেষ্টা আর কি। পিয়াস শুধু 3/4 প্যান্ট পরে আছে। যতই শীত থাকুক না কেন, পিয়াসের এক অভ্যাস হলো সে খালি গা ছাড়া ঘুমাতে পারে না। এ অভ্যাস আজ তার কাল হলো। একটা মেয়ের সামনে তার তিল তিল করে গড়ে তোলা ইজ্জতটা এক নিমেষে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। শুধু গড়াগড়ি, এত রীতিমতো ফুটবল খেলছে রোহানির চাহনি থেকে। এই মেয়ে তো আচ্ছা লুচি। চোখ দিয়ে কেমন গিলে খাচ্ছে। ধপ করে দরজাটা বন্ধ করে দিল পিয়াস। রুহানি চোখ বড় বড় করে এখনো দরজার দিকে তাকিয়ে আছে। সে কি দেখলো, কি ভেবে এসেছিল, আর কি হলো? মুখ দেখাবে কি করে? লোকটা তাকে নিশ্চয়ই লুচি ভেবেছে। এই তোকেও বলি রুহানি, লাজ লজ্জা বলতে কিছু নেই। উন্মুক্ত সোটা মুখ দেখে চোখ ফেরাতে পারলি না। আর তুই বা কি করবি? সামনে কেউ থাকলে না দেখে ছাড়ে। নিজে নিজেকে গালি দিতে দিতে ড্রয়িং রুমে এসে বসলো। মাথা থেকে যেন ব্যাপারটা যাচ্ছে না। অন্যদিকে তারিম চিন্তিত ভঙ্গিতে আতাবের পাশে চেয়ারে বসলো। শুভাও খেয়াল করেই বলে উঠল, তারও কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে কেন? সবার নজর এবার তারিমের দিকে গেল। রিয়া হিমেলের পাশে বসে একটু একটু করে খাবার মুখে পুচ্ছিল। খেতে ইচ্ছে করছে না। হিমেলের ধমকাধমকিতেই খেতে হচ্ছে। শুভর কথায় সেও খাওয়া অফ করে তারিমের দিকে তাকিয়ে রইল। তারিম শুভর দিকে এক পলক তাকিয়ে একইভাবে চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, কফি দিতে গিয়ে দেখি ভাইয়া ভেজা টি শার্টে গালে হাত দিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। ডাকলাম শুনলো না। ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম, আনমনা হয়ে বলল কিছুই বুঝলাম না আমি। কেমন আমতা আমতা করছিল। জুসের একাংশ খেয়ে আরেক চুমুক দিয়েছে কেবল আদর। তারিমের কথা কানে পৌঁছতেই খক খক করে কেসে উঠল সে। সবাই অবাক হয়ে তাকালো আদরের দিকে। ঠিকই তো ছিল। আতেব তাড়াহুড়ো করে উঠে মাথা হালকা বাড়ি দিল হাত দিয়ে। কিছুক্ষণ আগের ঘটনা মনে হতে আদরের গাল আবারও রক্তিমপন্ন ধারণ করলো। তারিম হাঁ করে তাকিয়ে রইল আদরের দিকে। হঠাৎ লজ্জা পাচ্ছ কেন? অপর পাশ থেকে রুহানি বলে উঠল, 6:30টায় ঘুম থেকে উঠে দেখি আমার বোনটাই ঘরে নেই। তার উপর জিজুর গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা। কি সব বলা, সামথিং ইজ কিসি কিসি মনে হচ্ছে। নাচালো আদরের দিক তাকিয়ে। আদর বিস্ফোরিত চোখে ভাইয়ার দিকে তাকালো। আতায়েব অবাক হয়ে শুনছে। আদর তো পারে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে। কোনো দিকে না তাকিয়ে খাবারটা রেখে দিল এক দৌড়। পথের মধ্যে ধাক্কা খেয়ে সুটাম এক বুকের সাথে। চোখ মুখ কুচকে নিল আদর। বলিষ্ঠ এক হাত তার কোমর পেঁচিয়ে রেখেছে, আরেক হাত তার ডান হাতটা ধরে রেখেছে। ধক করে উঠল বুকটা। পিটপিট করে চোখ খুলে আদর। সামনেই হৃদয়ের মুখশ্রী ভেসে আসতেই আবারও এক লাশ লজ্জায় সে হানা দিল আদরের রক্তিম মুখশ্রীতে। রিদানকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘরে চলে গেল। রিদান কিছুই বুঝল না। সে এক ঘরে চলে গিয়েছিল। এই মেয়েটা কাছে থাকলে তার দিন দুনিয়া খেয়াল থাকে না। মেয়েটার ভালোবাসায় ভাসতে ইচ্ছে করে। নিজেকে স্বাভাবিক করে হেঁটে এসে চেয়ার টেনে বসতেই রিদানের মনে হলো সবাই তার দিকে তাকিয়ে হাসছে। ফট করে মাথা তুলে সবার দিকে এক নজর তাকালো। হ্যাঁ, সবার মুখেই মুচকি হাসি। রিদান এক পলক আতাবের দিকে তাকালো। সে গম্ভীর মুখে তাকিয়ে আছে। রিদান এবার সমীকরণ মিলিয়ে টের পেল আদরের লজ্জা পেয়ে দৌড়ে যাওয়ার কারণ। এখানে সবার হাসা কারণ, বড়শালার গম্ভীর চাহনির কারণ। বিচলিত হলো না সে, পাত্তাই দিল না কাউকে। অমলেটের কিছু অংশ মুখে দিয়ে বলে উঠল, আমারই হক আমার গালেই পড়েছে। যদিও এখন বৈধতা নেই, জোর করে নিইনি। আপনার বোন অবলা ছেলে পেয়ে বিয়ের আগেই আমার গালের ভার্জিনিটি নষ্ট করে দিয়েছে। আমার দিকে অমন করে তাকিয়ে লাভ নেই মিস্টার ডক্টর। মনে মনে ইবলিশ শব্দটা আড়ালো। সবার সামনে তো বলা যায় না। আতাব থতমত খেয়ে গেছে। রিদান যে লাগাম ছাড়া কথা বলবে সে ভাবতেই পারেনি। সে তো ভেবেছিল কপট রাগ দেখে রিদানের উপর সকালে শোধটা তুলবে। এ ছেলে তো তার থেকেও এক ধাপ এগিয়ে, তাকে সুযোগই দিল না। কিন্তু সেও বা কম যায় কি করে? তারিমের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, আমার কিন্তু বৈধতা আছে। খেয়ে ফেললেও কোনো দোষ নেই। আমি গাল না, সোজা ঠোঁটের ভার্জিনিটির দিকে হামলা করব।
আজকে রাতের ওয়েদার ভালো ছিল, কিন্তু আপনার বোন অবলা পেয়ে ঠকালো। দিস ইজ নট ফেয়ার মিস্টার মডেল। আতাব মনে মনে ইবলিশ কথাটা আওড়ালো। দুজনের এই শত্রুতা যে কবে শেষ হবে কে জানে। আতাবের কথায় তারিমের চোখ মুখ নাক লাল হয়ে এলো কেমন। কানের ভেতর গরম সীসা ঢালার মতো ছ্যাঁত করে উঠল যেন। গরম ধোঁয়ায় চাল দিলে তা একটু পরে ভাত হয়ে যাবে। আর থাকতে পারল না সে, এক দৌড়ে স্থান ত্যাগ করলো। দুজনের লাগামহীন কথায় সুবাহ রিয়া রোহানি থাকার সাহস পেল না। তাড়াহুড়ো করে ড্রয়িং রুম থেকে আদরের ঘরে হাঁটা ধরল। বর্তমানে ড্রয়িং রুমে আতাব, রিদান, ফালাহ, হিমেল রয়েছে। কারো মুখেই কথা নেই। ফালাহ হিমেল মিটমিটিয়ে হেসে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমেল বলে উঠল, আজকের প্ল্যান কি মিস্টার চৌধুরী? দেরি করে কি ঠিক হবে? রিদানের মুখের আদলটা সিরিয়াস হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, নো, কোনো দেরি নয়। আজই সমাপ্তি হবে সকল লোকচুরির। কিন্তু রিদান চৌধুরী যে খেলতে ভালোবাসে, নিজের চাচার সাথেই যদি না খেলতে পারে কি করে হবে? আজ চাচার সাথে খেলব। ভয়াবহ খেলা। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এখন যে দুপুর, টিকটিক শব্দ করা যান্ত্রিক ঘড়ি নামক বস্তুটা না থাকলে হয়তো বোঝা যেত না। ভোর সকালের প্রকৃতির রণমূর্তি রূপের রেশ এখনও কিছুটা রয়ে গেছে। আকাশ কালো মেঘকে আপন করে নিয়ে ঠাঁই দিয়েছে তার বুকে। কিছুক্ষণ পর পর ঝিরঝির বৃষ্টিতে রাস্তা আরও পিচ্ছিল করে দিচ্ছে। পরিবেশটা সবার কাছে মনোমুগ্ধকর না হলেও দুটি প্রেমিক যুগলের কাছে অত্যন্ত মনোরম দৃশ্য। যে দৃশ্যের মুগ্ধতা তাদের চোখে বিরাজ করছে। মনে হচ্ছে দুজোড়া চোখ হাসছে। রাতে ঘুম না হওয়ায় ঠান্ডা এই পরিবেশে গরম কম্বল জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল আদর। দুদিন তারা এখানেই থাকবে, রিদানের আদেশ। বইয়ের কাছাকাছি থাকতে পারবে বলে রিদান প্রস্তাব দেওয়ার সাথে সাথেই রাজি হয়ে গেছে আতাব। এই নিয়ে হাসির পাত্র হয়েছে সে। কিন্তু তার কি এসবে এখন লজ্জা আছে? সে তো এখন অষ্টাদশী প্রেমিকের মতো প্রেম করাতে ব্যস্ত। প্রেমিকদের লজ্জা রাখতে নেই। আদর হুহা কিছুই করেনি। তার যে আনন্দ হচ্ছে না তা না। ভালোবাসার মানুষটার কাছাকাছি সবাই থাকতে চায়। আদর ব্যতিক্রম নয়। শরীরটা বিছানায় এলিয়ে দেবে ঠিক তখনই আরামের ব্যাঘাত ঘটিয়ে ফোন টিং টিং শব্দ করে বেজে ওঠে। বিরক্তিতে কপাল কুঁচকে আসে তার। এই সময়ে ফোনটা বাজতে হলো। অপর পাশের ফোনের মালিকের ওপর বেজায় রাগ নিয়ে ধুম করে বিছানা থেকে নেমে ফোনের কাছে গিয়ে দাঁড়ালো। ফোনের ওপর জলজল করছে আমার ক্যাবলা ব্রিটিশ নামটি। কপালের ভাঁজ গাঢ় হলো। একই বাড়িতে থেকে ফোন দেওয়ার কারণ আদর বুঝলো না। কিছু হলো না তো ভেবেই ঝটফট ফোনটা রিসিভ করে কানে ধরলো। রিদান অপর পাশ থেকে গম্ভীর গলায় বলে উঠল, 3 মিনিট সময় মেইন গেটের কাছে আসো। এর একটু দেরি হলেই হাওয়াই মিঠাইয়ের মতো একদম নরম ঠোঁট দুটো আমার ঠোঁটকে জড়িয়ে ধরতে বাধ্য হবে। দোষ কিন্তু আমার না, তোমার ঠোঁটের। আদরটা মিস না করতে চাইলে 12:46 শেষ হওয়ার পরেই এসো। ধরাস করে উঠল হৃৎপিণ্ড। কান দিয়ে যেন উত্তপ্ত ধোঁয়া বের হচ্ছে। হৃৎপিণ্ডটা টিপ টিপ করে না দ্রুত বেগে স্পন্দন দিচ্ছে। এইভাবে কেউ বলে? ছি, অশ্লীল। মনে মনে কথাটি বলে কিছু বলতে দেবে ঠুস করে ফোনটা কেটে দিল রিদান। ফুস করে নিঃশ্বাস ছাড়ল আদর। 3 মিনিট সময়ের কথা মনে হতেই ফোনটা নিয়ে দৌড় ছুটল সে। রীতিমতো নিজের ভাবনাতেই 1 মিনিট কাটিয়ে দিয়েছে। পরনে তারিমের একটা ফ্রক। দৌড়ের গতির সাথে তাল মিলিয়ে হাঁটুর ওপর ফ্রকের নিম্নাংশ বাড়ি খাচ্ছে। চুলগুলো কাঠি দিয়ে খোপা করা বলেই হয়তো রক্ষা, না হলে দৌড়ের জন্য একটার সাথে আরেকটা জট পেকে যেত। ড্রয়িং রুমে পেরিয়ে সদর দরজায় এসে একটু থামল সে। হাত ঘড়ির দিকে চোখ যেতে দেখতে পেল মাত্র 24 সেকেন্ড আছে। আত্মা কেঁপে উঠল আদরের। কোনো দিক না তাকিয়ে ভো দৌড় দিল। মেন গেটে চোখ যেতেই দেখতে পেল ড্রাইভিং সিটে বসে দরজা খুলে এক পা বাইরে রেখে আইসি ভঙ্গিতে ফোন টিপছে রিদান। দৌড় থামালো একদম রিদানের সামনে এসে। এখনও 4 সেকেন্ড সময় অবশিষ্ট রয়েছে। হাসি ফুটে উঠল আদরের ঠোঁটে। সে তো কল্পনা করেই নিয়েছে রিদানের অত কাছাকাছি থেকে তার দম বন্ধ হয়ে আসছে। রিদান তাও ছাড়ছে না তাকে, একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। আর ভাবতে পারল না আদর। খপ করে হাত টেনে নিজের পাশে বসিয়ে দিল রিদান। চমকে উঠল সে। ভয় পেয়ে গেছে। জোরে নিঃশ্বাস নিয়ে ভ্রু কুচকে তাকালো পাশের মানুষটির দিকে। রিদান বাঁকা হেসে তার দিকে তাকিয়ে আছে। আদরের ভয় হলো চুমুটুমু দিয়ে বসবে না তো। মাঝখানে হালকা দূরত্ব। রিদানের মনে হয় দূরত্বটা পছন্দ হলো না। নিজের সাথে মিশিয়ে নিল আদরকে। ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি ঝুলিয়ে আদরের দিকে ঝুঁকে বলল, বাহ, আন্ডা বাচ্চা দেখি খুব ফাস্ট। এবারের যাত্রায় বেঁচে গেলে এর পরের সুযোগ মিস করব না। চিকন রসালো ঠোঁটটা একদম লুফে নেব। আদর বিচলিত হলেও পরক্ষণে রিদানের ঠোঁটে দুষ্টু হাসি দেখে চোখ ছোট ছোট হয়ে গেল তার। ফিসেল হাসল সে। এবার ভরকে গেল রিদান। সে আদরের ভয়তো মুখশ্রী দেখার জন্য এমন করেছিল। মেয়ে পাগল হলো নাকি?
রিদানকে আরও একটু ভরকে দিতে নিজের অবস্থান থেকে উঠে একদম রিদানের কোলে বসে পড়ল আদর। রিদান একদম শক্ত হয়ে গেল। এই মেয়ে আশেপাশে থাকলে নিজেকে পাগল পাগল লাগে। এতটা কাছে, দুটো শরীরের মধ্যে কোনো জায়গা অবশিষ্ট নেই। দুজনার নিঃশ্বাসের শব্দটাও শুনতে পাচ্ছে। রিদান ঠিক থাকতে পারে? নিষিদ্ধ ইচ্ছেরা যেন মাথায় কিলবিল করছে। একটু গভীরভাবে ছুঁয়ে দেওয়ার জন্য মনটা আঁকুপাকু করছে। ফাঁকা ফাঁকা লাগছে মাথা। রিদানের বিচলিত বিস্ময়কর চাহনি থেকে আদর শব্দ করে হেসে উঠল। রিদান চোখ ভরে দেখল প্রাণোচ্ছল হাসিটা। কান পেতে গভীরভাবে উপভোগ করলো হাসির কলকল সব ধ্বনিটা। হৃদয় যেন থমকে গেছে। প্রশান্তিতে ভরে গেল বুক। কারো হাসিও এখন রিদান চৌধুরীর বুকে শান্তি দেয়। মিষ্টি হাসলো রিদান। আদর তত করে রিদানের কোল থেকে নেমে নিজের জায়গায় বসেছে। রিদান চৌধুরীর অর্ধাঙ্গিনী তো তার মতোই হওয়া চাই, যে রিদান চৌধুরীকে টক্কর দিতে পারবে, সমান তালে ঘরে ও বাইরে দাপটের সাথে চলতে পারবে, নিজের সুদৃঢ় অবস্থানটা বজায় রেখে হয়ে উঠবে অন্যান্য। আমি নিজের জন্য পারফেক্ট আদরকে চাই না। বাচ্চা বাচ্চা বোকা অতিরিক্ত কথা বলা আদরকেই আমার লাগবে। কিন্তু বাইরের দুনিয়ায় আমি পারফেক্ট আদর আহমেদকে চাই, যাকে ভাঙতে পারবে না কেউ, শত কষ্টের মাঝেও নিজের দুর্বলতা প্রকাশ করবে না অন্যের কাছে। তোমার দুর্বলতায় তুমি আমাকে হারাতে পারো, কারণ তুমি আমার দুর্বলতা আদর, যাকে হারানোর ভয় আমাকে কুরে করে খায়, যার একটু কষ্টেই আমার হৃদয় জ্বলে পুড়ে একদম খান খান হয়ে যায়। যদি তুমি দুর্বল হও, শত্রুরা রিদান চৌধুরীকে টেনে হিঁচড়ে নিচে নামাতে বেশি সময়ও ব্যয় করবে না। তোমার মাঝেই রিদান চৌধুরীর প্রাণ নিহিত। পাথর হৃদয়ে যে ঝড় তুলেছ, সেই ঝড়ের সমাপ্তি তোমাতেই। মন্ত্রমুগ্ধের মতো শ্রুতিগুলো শ্রবণ করলো আদর। রিদানের কথার মানে বুঝতে তার একটুও সময় লাগেনি। মানুষটা তাকে সামনের জন্য স্ট্রং করতে চাইছে। সে ঢের বুঝতে পারছে। সে কি দুর্বল? মন কথাটা এক ফিকেই সরিয়ে দিল। না, সে দুর্বল নয়, বরং আগের থেকে এখন নিজেকে শক্তিশালী মনে হচ্ছে। রিদানের হাতের উপর হাত রেখে আশ্বস্ত সুরে বলে উঠল, আমি দুর্বল নই। যারা আমার সরলতাকে দুর্বলতা ভেবে ভুল করে, তাদের জন্য আমি সরলই থাকতে চাই। যখন তাদের শেষ সময়টা আসবে, তখন ঠিক আদর আহমেদের হিংস্র রূপটা দেখতে পাবে। কিন্তু বেশিক্ষণ নয়। যে একবার আদর আহমেদের হিংস্র রূপ দেখবে, তার পৃথিবীর বুকে নিঃশ্বাস ফেলার সময়টাও যে বড্ড কম হয়ে যাবে। রিদানের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে মানুষ চিনতে ভুল করেনি। গাড়ি চলতে শুরু করলো। আদর জানালায় হাত রেখে মাথাটা এলিয়ে দিয়ে প্রকৃতির স্নিগ্ধতার সাক্ষী হচ্ছে, যার দরুন তার চোখে মুখেও মুগ্ধতা বিরাজ করছে। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে তৃপ্ততার সহিত অবলোকন করছে রিদান। দুজনের চোখেই মুগ্ধতা। একজন প্রকৃতির স্নিগ্ধতায় মুগ্ধ, আরেকজন প্রেয়সীর মুগ্ধতায় ঘেরা মুখশ্রী দেখে মুগ্ধ। বাগানের ঠিক মাঝখানে কৃষ্ণচূড়া গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাশেই রং বেরঙের ফুল গাছ বাগানের কিছু অংশ ঘেরাও করে রেখেছে। তার ঠিক মাঝখানটায় একটি দোলনা। অর্কিড ফুল দিয়ে সাজানো দোলনায় কিছু তাজা ফুল। আহা, কি সুন্দর! দোলনায় দোল খাচ্ছে তারিম। ভাবনায় অনেক কিছু। চারপাশ চোখ বোলাতে তারিমের নজর এলো আশেপাশের দৃশ্য। মিষ্টি হাসলো সে। ঠিক যেমনটা তার পছন্দ তেমনভাবেই রিদান জায়গাটা সাজিয়েছে। কিছুদিন আগে হারিয়ে গেল সে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বাগানে গিয়ে চোখে পড়ে দোলনাটি, যা আগে ছিল না। খুশিতে মন নেচে ওঠে। কোনো দিক না তাকিয়ে দোল খেতে থাকে সে। ভালোভাবে চারপাশ খেয়াল করলে হয়তো দেখতো একজন মায়া মায়া চোখে তাকিয়ে দেখে যাচ্ছে। কিছুক্ষণ দোল খাওয়ার পর তার হঠাৎ করে মনে হয় কেউ তাকে দেখছে। এই বিষয়টা মেয়েদের ক্ষেত্রে একটু প্রখর। পাশে তাকাতেই চোখে পড়ে রিদানকে, যে গাছের সাথে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তারিমের মুখে হাসি ফুটে ওঠে। এগিয়ে আসে রিদান। এক পাশে সরে বসার জায়গা করে দেয় তারিম। রিদান বসে। মোলায়েম কণ্ঠে বলে ওঠে, তুমি খুশি তো ঋতু? তারিম অবাক হয়ে তাকায়। রিদান মুচকি হাসে। এক হাত দিয়ে তারিমকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি তোমার একমাত্র ভাইয়া হৃদ্র, আর আমার সেই পুতুল বোন হচ্ছে তুমি, যার একটা আবদারও আমি কখনো ফেলিনি। তুচ্ছ কথাটাও মাথায় রেখে দিতাম। সেই ছোট্ট পুতুলটার দোলনা পছন্দ, আর আমি সেই ইচ্ছেটাকে পূরণ করব না? তারিমের চোখ ছলছল করে উঠল। বহুদিন পর কেউ এভাবে তার আবদার পূরণ করছে। যদিও তার দুই বেস্টু তার সব আবদারই পূরণ করে, কিন্তু তাদেরটা তো আলাদা। তারিম বুঝলো সার্ভেন্টকে দোলনার কথা জিজ্ঞেস করার সময় তার ভাই শুনে নিয়েছে। রিদানের বুকে মাথা রাখলো তারিম। যত্ন সহকারে আগলে নিল রিদান। তার তো এখনও বিশ্বাস করতে কষ্ট হয়, সেই পুতুল বোনটা যে হারিয়ে গিয়েছিল সে এখন তার বুকে। ওপরওয়ালা তাকে এত বড় প্রাপ্তি দিয়েছে। রিদান হেসে বলে উঠল, তোমার সকল আবদার কিন্তু আমাদেরই ঋতু। সেই ছোট্টবেলার মতো
সব আবদার আমাকেই করবে। এখন দেখো তো, চারপাশটা পছন্দ হয়েছে? তারিম চারপাশটা ভালোভাবে দেখতেই তার মুখ হাঁ হয়ে যায়। গোলাকৃতি করে চারপাশে ফুল গাছ লাগিয়েছে, ঠিক মাঝখানটায় দোলনা। আর একটু ভালো করে খেয়াল করে দেখলো রিদানের প্যান্টে মাটি লেগে আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার শরীরে মাটি কেন ভাইয়া? রিদান হাসতে হাসতে বলল, এই সবগুলো ফুল গাছ আমি রোপণ করেছি ঋতু, খুব যত্ন করে। আমার পুতুল বোনের পছন্দের কাজ অন্য কেউ করবে কেন? শক্ত করে জড়িয়ে ধরে তারিম। আহা সুখ! কখনো সে ভেবেছিল তার নিজের ভাইয়ার বুকে মাথা রেখে দোলনায় দোল খেতে পারবে? আজ তাই সম্ভব হচ্ছে। রিদান তো তাকে নিজ হাতে খেতেই দেয় না, যতক্ষণ বাসায় থাকে নিজ হাতে খাইয়ে দেয়। একটু পরপর দেখে যাই কি করছে। প্রত্যেকদিন বাইরে থেকে এটা ওটা নিয়ে আসে, যেন সে ছোট বাচ্চা। দোলনায় কেউ বসতেই তারিম নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো। পাশ ফিরে তাকাতেই নজর এলো আতায়াবকে। বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে। তারিমের মুখের হাসি চওড়া হলো। আতায়াব ফ্রুকুচকে বলে উঠল, কার ভাবনায় বসে থাকিস? কখন থেকে ডাকছি শুনতেই পাচ্ছিস না? খবরদার কাউকে নিয়ে কল্পনা সাজাস না, তোর কল্পনা সহ বাস্তবেও কাটকাট করে দিব। তারিমের মুখ থেকে যেন হাসি সরছে না, আবেগী কণ্ঠে বলে উঠল, জানেন, এখানে আগে দোলনা ছিল না, ফুল গাছও ছিল না। তো আতায়াবের কণ্ঠে বিরক্ত। তারিম মনক্ষুণ্ণ হলো না, তার মনটা আজ খুব ভালো। আবার বলে উঠল, এই দোলনা সহ চারপাশে ফুল গাছগুলো নিয়ে সুন্দর পরিবেশটা আমার ভাইয়া নিজের হাতে করেছে। প্রত্যেক দিন সকালে এসে ফুল গাছগুলো দেখে যায়, নিজ হাতে যত্ন নেয়, শুধুমাত্র আমার জন্য। আপনার আর আদরের ভালোবাসা দেখে আমার খুব মনে হতো নিজের একটা ভাই থাকলে আমাকে ঠিক এভাবে আদর করত, শাসন করত, ভালোবাসত। সব আবদার মুখ ফুটে বলার সাথে সাথে পূরণ করত। দেখেন উপরওয়ালার লীলা, নিজের ভাইকে ফিরে পেলাম আমি, নিজের আপনজন পেলাম। মুখ ফুটে বলার আগেই সব আবদার পূরণ হয়। পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি, যার রিদান চৌধুরীর মতো একটা ভাই আছে, আপনার মতো একজন স্বামী আছে, বোনের মতো দুজন বেস্টু আছে। খুব সুখী আমি, খুব খুব। চোখ থেকে আনন্দশ্রু প্রবাহিত হচ্ছে। আতায়াব চারপাশটা এক পলক দেখে মুগ্ধ হলেন। রিদান চৌধুরী নামক মানুষটা খারাপ না, সে জানে। শুধু ওপরের হিংস্র খোলসটার জন্য সবাই ভুল বুঝতো। তারিমের মাথাটা নিজের প্রশস্ত বুকে চেপে ধরল। তারিম এই বুকটার অপেক্ষায় ছিল যেন। আঁকড়ে ধরল পিঠ। পেছন থেকে হাসির শব্দ আসতে তারিম ছিটকে দূরে সরে এলো। রোহানি সুবাহ ওদের দেখে হাসছে। আতায়াব বিরক্ত হলো। বউয়ের সাথে একটু একান্তে প্রেমও করতে পারবে না নাকি? এখন থেকে ঘরেই সব আদর পুষে নিতে হবে। বিরক্তি নিয়ে চলে যেতে নিবে রোহানি বলে উঠল, রিদান জিজু আমাদের যেতে বলেছে ভাইয়া, গাড়ি নিয়ে অপেক্ষা করছে ফালা ভাইয়া আর পাঞ্চু ভাইয়া। আতাবের মনে পড়ে গেল সকালবেলা রিদানের কথাটা। জিভ মেরে গেল মাথা। এখন কি তাকেও এসবের সাক্ষী হতে হবে? হাঁটা ধরল গেটের দিকে। ওরা তিনজনও পিছে পিছে যেতে লাগলো। ওরা নিজেরাও বুঝতে পারছে না কিসের জন্য যাচ্ছে তারা। শুনশান রাস্তায় গাড়ি রেখে বসে আছে রিদান আদর। অপেক্ষা আতায়াবদের। গ্রামের কাঁচা রাস্তা সরুর মাথায় গাড়ি রাখা। বর্তমানে রিদানরা অবস্থান করছে আনন্দমহল গ্রামের শেষ প্রান্তে। রিদানের মুখটা যথেষ্ট গম্ভীর। আদর সাহসী পাচ্ছে না কথা বলার। চুপ করেও থাকতে পারছে না। নীরব পরিবেশে নীরব সে থাকতে পারে না। দুপুর গড়িয়ে এখনো বিকেল হয়নি। ঝিরঝির বৃষ্টি পড়ছে। জানালা খুলতে দেয়নি রিদান। কাচের ওপর বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে ভাবছে আদর। রিদান তাকে কোথায় নিয়ে এসেছে, কোথায় যাবে, কি করবে কিছুই জানে না সে। জানার ইচ্ছেও নেই। রিদান তাকে জাহান্নামে নিয়ে গেলেও সে প্রস্তুত। ভালোবাসে তো, তবুও ভাবনা থেকেই যায়। আদরের উস্কুস রিদান বুঝতে পারল। আদরের গা ঘেঁষে বসতেই আদরের মাঝে কম্পন টের পেল সে। হাসলো। কারো স্পর্শে এতটা কম্পন হয়? হয়তো হয়, যদি স্পর্শটা ভালোবাসার মানুষটার হয়। রিদানেরও এমন নীরবতা পছন্দ হলো না। ফিসফিসিয়ে বলে উঠল, আমার ভবিষ্যৎ তো অন্ধকার দেখছি। হালকা স্পর্শে যেভাবে কাঁপতে থাকো তুমি, বাসর ঘরে কাঁপতে কাঁপতে তো অজ্ঞানী হয়ে যাবে। না হবে আদরকে আদর, আর না আসবে আন্ডু বাচ্চা। আমি কিন্তু মোটেও সাধু সন্ন্যাসী না। বিয়ের পর একদম ছাড় নেই। খেয়ে দে শক্তি বাড়াও শরীরে। আর জড়িয়ে ধরলেই তো খুঁজে পাওয়া যাবে না। রোমান্স তো অনেক দূরের কথা। হায় রে কপাল আমার। হতাশার শ্বাস ফেলল রিদান। রিদানের কথায় আদরের বুকে ঝড় বয়ে যাচ্ছে। ঠোঁট কাটা স্বভাবের লোকটা কি জানে তার এসব কথায় তার বুকে ঝড় হয়? হৃদয় অত্যাধিক কাঁপতে থাকে। কান গরম হয়ে যায়। অস্পষ্ট স্বরে আদর বলে উঠল, অসভ্য ক্যাপলাবিটিস। রিদানের কানে পৌঁছালো। শব্দবিহীন হাসলো।
পাশে থাকা রমণীর মুখে অসভ্য ডাকটাও যেন অত্যন্ত মিষ্টি শোনাচ্ছে। কি প্রেমে পড়ল রিদান চৌধুরী, গালিও মধু মধু লাগে। আতেবদের গাড়ি থেকেই রিদান আর কথা বাড়ালো না, ছুটে চলল গ্রামের পথ ধরে। পেছনে ফেলে সারি সারি গাছ, বিশাল এরিয়া জুড়ে ধান ক্ষেত, শাক সবজি ক্ষেত। আহা কি দৃশ্য, প্রাণ জুড়িয়ে যায়। রিদানের গাড়ি অনুসরণ করে ছুটে চলল পেছনের গাড়ি। মাঝখানে বাঁক নিল রিদান। 15 মিনিট যেতেই চোখে পড়ল দোতলা বিশাল এক বাড়ি, যার গেটের ওপর জলজল করছে চৌধুরী মঞ্জিল নামটি। কারণ আর বুঝতে বাকি রইল না তারা এখন রিদানদের জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমেই হাঁটা ধরল রিদান। গেট খুলে দিল দারোয়ান। ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিশাল বাগান, কিন্তু বাগানটাকে আদৌ বাগান বলা যায়? ফুল গাছগুলো মোড়ে শুকিয়ে গেছে, যত্ন নেয় না হয়তো। রিদান সরাসরি সদর দরজায় চলে গেল। ঠক ঠক শব্দ করার মিনিট এক পরেই দরজাটা খুলে গেল। হা হয়ে রইল অপর প্রান্তের মানুষটি। অপরাহ্নের শেষ সময়, দ্রুত বেগে অতিবাহিত হয়ে গেছে 5টি মিনিট। দরজার ওপারে দাঁড়িয়ে অত্যন্ত সুশীল একজন নারী তাকিয়ে আছে অবাক চোখে। চোখ মুখে বিরাজ করছে বিস্ময়। বিস্ময়ের রেশ হয়তো একটু বেশি। দু হাতে মুখ চেপে ধরে চোখ বড় বড় করে দেখছে রিদানকে। বিষয়টি রিদান চৌধুরীর কাছে বিরক্তির কারণ হলেও অপর পাশের মানুষটি হয়তো অবাকতায় এতই ডুবে আছে, দরজা ছেড়ে দাঁড়ানোর বোধটুকু তার হয়নি। পেছনে তীক্ষ্ণ চোখে মেয়েটিকে পর্যবেক্ষণ করছে আদর। তার কাছে এই মুহূর্তে মেয়েটিকে রাজাকারের মতো লাগছে। যুদ্ধের কথা মনে হলেই তার যেমন রাজাকারদের ধরে ধরে মেরে ফেলতে ইচ্ছে করে, পিষে দিতে ইচ্ছে করে হাত যুগল, তেমনি এখন তার সামনের মেয়েটির চোখ দুটো তুলে ফেলতে ইচ্ছে করছে। শুধু তুলেই কি ক্ষান্ত হবে? কয়েকটা মার্বেল কিনে চোখ দুটো দিয়ে মার্বেল খেলবে তার, আর বলবে, কেন এখন তাকা, মন ভরে দেখ আমার মানুষটিকে, তোর চোখের অস্তিত্বই আর রাখবো না। নিজের ভাবনার ওপর নিজেই অবাক হলো আদর। সে জেলাস, সত্যিই তো। সে জেলাস না হলে রিদানের দিকে তাকানোর অপরাধে মেয়েটিকে তার অসহ্য লাগবে কেন? কেন চোখ দুটো তুলে মার্বেল খেলার কথা মনে হবে? পরক্ষণে নিজের মনকে সায় জানিয়ে মনে মনে বলে উঠল, আদর, তুই পাগল হয়েছিস? তোর কিছুটা দূরে অবস্থান করা পুরুষটি একমাত্র তোর, তার দিকে অন্যকে এভাবে তাকিয়ে থাকলে তোর রাগ হবে না? এটা স্বাভাবিক। ভালোবাসায় জেলাসি না থাকলে হয়? মুচকি আসলো আদর। পাগল পাগল লাগছে। সামনে অবস্থান করা সুদর্শন পুরুষটির বুকটা লুফে নিতে ইচ্ছে করে। নিজের ভাবনাকে সংযত করে পাঞ্চুর দিকে কড়া চোখে তাকালো আদর। ঢোক গিলল পাঞ্চু। তার কি দোষ? মেয়েটা কি তার দিকে তাকিয়ে আছে? আদরের চাহনি বলে দিচ্ছে, হ্যাঁ তোর দোষ আছে। তুই তোর বসকে মেয়ের থেকে প্রোটেক্ট করতে পারছিস না, তাও বলছিস তোর দোষ নেই? এই ঘোর অন্যায়। মাথা ছেড়ে এগিয়ে গেল পাঞ্চু। কখন আবার তার টাক মাথাটাকে ঢোল বানিয়ে ফেলে কে জানে। বাঁচতে হলে বাঁচাতে হবে। বসকে মেয়ে থেকে রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, সাইড প্লিজ। ম্যাম, আপনাকে বলছি সরে দাঁড়ান। ও হ্যালো, এই মেয়ে সরেন বলছি। ঘরে বাপ ভাই নাই তাই না? আমার অবলা বসের দিকে নজর দিচ্ছেন, লজ্জা নাই? এতক্ষণ কি করছিল ভেবে নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে হলো। এত সামনে থেকে রিদান চৌধুরীকে দেখতে পাবে সেটা কি আশা করেছিল? তাই তো শখ পেয়ে গেছে। মেয়েটি নিজেকে সামলে নিয়ে শান্ত নরম কণ্ঠে বলে উঠল, আমি খুব দুঃখিত, কিন্তু আপনারা কে আর কার কাছে এসেছেন? মেয়েটির নরম কণ্ঠে পাঞ্চু আর কিছু বলল না, পেছনে সরে আসলো। সে মেয়ের অবস্থা বুঝতে পেরেছে। আদর গটগট পায়ে এগিয়ে গিয়ে একটানে রিদানকে নিজের পেছনে সরিয়ে দিয়ে মেয়েটির সম্মুখে দাঁড়ালো। তার রাগ হচ্ছে। হালকা ক্ষুদ্র কণ্ঠে বলে উঠল, নাসির চৌধুরী আছেন? মেয়েটি দরজা থেকে সরে দাঁড়ালো। মিষ্টি এসে বলল, হ্যাঁ বাবা, বাড়িতেই আছে। আপনারা ভেতরে আসুন। আর আমার ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। আসলে স্যারকে কেই বা না চেনে বলুন। হঠাৎ সামনাসামনি থেকে বিস্ময় কাটাতে পারিনি। আদরের খারাপ লাগলো, প্রচণ্ড খারাপ। কী সব ভাবছিল সে। ভালোভাবে মেয়েটির দিকে তাকালো সে। অনেকটা মিষ্টি দেখতে, তার থেকে ছোটই হবে। বাবা বলায় বুঝতে অসুবিধা হলো না মেয়েটি রিদানের কাজের। ভালো লাগাকে পাত্তা দিল না আদর। রিদানকে সাবধানে চোখে চোখে রাখতে হবে। ভেতরে ঢুকে পড়লো ওরা। বিশাল এরিয়া জুড়ে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম অত্যন্ত সুশীলভাবে গোছানো। চোখ বাঁধানো, সুন্দর না হলেও মানানসই। রিদান যত এগোচ্ছে তার হাত তত মুষ্টিবদ্ধ হচ্ছে। রাগ যেন তিরতির করে বেড়ে যাচ্ছে। শিরাগুলো কেমন ফুলে যাচ্ছে। খপ করে রিদানের মুষ্টিবদ্ধ হাতটি ধরল আদর। স্বাভাবিক হলো রিদান। মেয়েটির ছোঁয়ায় কি জাদু আছে নাকি? কেমন পাগল পাগল করে দেয়। মায়া মায়া চোখে পর্যবেক্ষণ করলো আদরের মুখশ্রী। ভেতরটা একদম শান্ত হয়ে গেল। ভালো লাগায় ভরে গেল মনটা। আদরের হাত ধরে দাঁড়িয়ে গেল রিদান। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে উঠল, তোমরা
এগো, আমরা আসছি। আমার প্রেম প্রেম পাচ্ছে। হতভম্ব হয়ে তাকালো সবাই। আদর তো হতভম্ব হতেও ভুলে গেল। এই সময় রিদানের কাছ থেকে এটা আশা করেনি কেউ। পাঞ্চু তো ভয়ে ছিল রিদানের রাগের জন্য না প্ল্যান ফ্লপ হয়। সে তো ভুলেই গিয়েছিল তার বস এখন পাগলা প্রেমিক হয়ে গেছে। হাইরে পাঞ্চু, তোর টাক মাথায় এত বুদ্ধি থাকতে তুই একটা প্রেমিকা জোগাড় করতে পারলি না। তোর তো 1 কেজি চিনি খেয়ে মরে যাওয়া উচিত। টাক মাথায় হাত বুলাতে বুলাতে সামনের দিকে হাঁটা দিল পাঞ্চু। তার আফসোসের শেষ নেই। জীবনটা মনে হয় হতাশা দিয়ে ভরে গেছে। আতায় ওরাও হাঁটা ধরল। এই মুহূর্তে তারও প্রেম প্রেম পাচ্ছে। ওরা চলে যেতেই রিদান একটানে আদরকে নিজের সাথে মিশিয়ে নিল। আদর শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তার বোধগম্য হচ্ছে না কিছুই। আদরের নিষ্পাপ মুখশ্রীর দিকে তাকিয়ে মুচকি হাসল রিদান। গুনে গুনে 15টা চুমু খেলো গালে, কপালে, চোখে। ঠোঁটের দিকে যাওয়ার স্পর্ধা সে করেনি। নিয়ন্ত্রণ হারা হলে আবার সমস্যা। শেষমেশ আদর এক ভয়ানক কাজ করে ফেলল। রিদানের চোখে হাত রেখে ঠোঁটের কোণ ঘেঁষে ছোট্ট করে একটা চুমু দিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। রিদান এবার সেদিনের মতো স্ট্যাচু হয়নি, খুশি হয়েছে। বয়স তো কম হলো না, এবার বিয়েটা করা দরকার। তারপর চলবে আদরকে আদর। নাসির চৌধুরীর সামনে বসে আছে রিদানরা। রিদানের চোখ মুখ রাগে লাল হয়ে গেলেও ওপরে নিজেকে শান্ত রেখে বসে আছে। আদরের খটকা লাগছে নাসির চৌধুরীকে দেখে। লোকটাকে দেখে মনে হচ্ছে না লোকটা খারাপ। সাদা পাজামা পাজামি পরে কি সুন্দর করে বসে আছে। এসেই আগে সালাম দিল। নিজের খটকাটা নিজের মধ্যেই রেখে দিল সে। হয়তো তাদের সামনে ভালো মানুষ সাজার নাটক করছে। রিদানকে কথা বলতে দিল না আদর, নিজে শান্ত স্বরে বলে উঠল, আঙ্কেল, আমরা এসেছিলাম গ্রামটা ঘুরতে। এখানে এসে শুনলাম যারা গ্রামে আসে আপনার কাছে পারমিশন নিতে হয়, তাই আসা। চমকে উঠল সবাই। না, এটা বলার তো কথা ছিল না। সবচেয়ে অবাক হয়েছে তো রিদান। কি বলছে আদর? তারা তো এসেছিল আজকেই নাসির চৌধুরীর গোমর ফাঁস করতে। রিদানের হাতে চিমটি কাটল আদরের। দৃষ্টি স্বাভাবিক করে নিল সে। তার মাথায় এতটুকু ঢুকেছে যে আদর অন্য প্ল্যান করেছে। কথা বাড়ালো না সে। আদরের কথা শুনে নাসির চৌধুরী অমায়িক এক হাসি দিল। নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে উঠলেন, আসলে মা, শহর থেকে অনেক ছেলে মেয়ে আসি। আগে এমনটা ছিল না। কিছু বছর আগে গ্রামে ঘুরতে এসে একটা মেয়ের ইজ্জত হানি হয়, তাই এই নিয়মটা করেছি। আপনারা অবশ্যই গ্রামে ঘুরে দেখতে পারেন, কিন্তু সন্ধ্যার পর বাইরে ঘুরতে পারবেন না। আর আমাদের লোককে সাথে নিয়ে যেতে হবে। কার মনে কি আছে এই যোগে বোঝা যায় না মা। গ্রামের জমিদার হওয়ার, আমার গ্রামের সুরক্ষা ও সম্মান করা আমার দায়িত্ব। অবাক হয়ে নাসির চৌধুরীর কথা শুনে যাচ্ছে ওরা। আহনাপের বলা নাসির চৌধুরীর সাথে তাদের দেখা নাসির চৌধুরীর কোনো মিল নেই। একজন ধর্ষকের মুখে মেয়েদের সুরক্ষার কথাটা রিদানের কাছে হাস্যকর মনে হলো। রিয়া হিমেলের হাত শক্ত করে ধরে আছে। তার মন চাইছে এখনই নাসির চৌধুরীর পাঞ্জাবির কলার ধরে মুখ থেকে সব কথা বের করতে, তার বাবাকে কোথায় রেখে সব জানতে। কিন্তু উপায় নেই, তাই চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। রিদান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে নিজের বড় চাচার দিকে। না, চোখ তার সরল, অন্য কিছু খুঁজে পাচ্ছে না সে। ঝিম মেরে গেল মাথা। হঠাৎ করেই বলে উঠল, এই গ্রামে কোনো হোটেল আছে স্যার? গ্রামটা অনেক পছন্দ হয়েছে, ভাবছি কিছুদিন থাকবো এখানে। আরেকটা প্ল্যানও আছে। গ্রামীণ এই পরিবেশে আমার জীবনের শ্রেষ্ঠ একটি কাজ করতে চাইছি। শেষের কথাটি আদরের দিকে তাকিয়ে বলল রিদান। চোখে তার রহস্য। নাসির চৌধুরীর মুখে হাসি। এত হাসছে কেন লোকটা? কেউ বুঝতে চাইছে না। মুখটা হাসি হাসি করেই বলে উঠলেন, গ্রামটা অতটা উন্নত হয়নি বাবা। তোমরা চাইলে চৌধুরীর বাড়িতে থাকতে পারো। তোমরা এই গ্রামের মেহমান, তোমাদের সম্মান করা আমাদের দায়িত্ব। এখান থেকে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। খুশি হব বাবা। রিদান রহস্যময় হাসি দিল। এটাই চাইছিল সে। সে কি খবর না নিয়ে এসেছে যে এই গ্রামে কোনো হোটেল নেই? রিদানকে আরো অবাক করে দিয়ে নাসির চৌধুরী বলে উঠলেন, আমি তোমাকে চিনি, রিদান চৌধুরী, দেশের টপ বিজনেসম্যান। আমার বাড়িতে এসেছো, তার অবহেলা কি করে করি বলো? আর তোমাকেও চিনি, ডক্টর আতায়েব চৌধুরী বাড়িতে তোমাদের স্বাগতম। ছেলের মতো বলে তুমি করে বললাম, কিছু মনে করো না। রিদানের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। তাহলে এতক্ষণ জেনে শুনে নাসির চৌধুরী ভালো ব্যবহার করছিল, কিন্তু আদর ভাবছে অন্য কিছু। নাসির চৌধুরী লোকটাকে তার খুব ভালো লেগেছে। কেন লেগেছে বুঝতে পারছে না। রিদান কিছু বলতে নেবে তার আগেই উপস্থিত হলেন মিসেস রেহানা চৌধুরী। এক গালে এসে শরবতের ট্রেটা রাখলো। দরকার ছিল শরবতটা, যদিও গরম না, তবুও খেলে ভালো লাগবে। মিসেস রেহানাকে দেখে নাসির চৌধুরী বলে উঠলেন, তোমাকে যে বলেছি রান্নাঘরে যাবে না, ফের আমার কথা অমান্য করেছো। শরীর খারাপ করলে কিন্তু কাছেও যাব না।
কথাটাই মনে হলো অপরিসীম ভালোবাসা লুকিয়ে আছে। আদর যত দেখছে তত অবাক হচ্ছে। নাসির চৌধুরীর কথা শুনে মিসেস রেহানা লাজুক হাসল, কিন্তু পাত্তা দিল না। মনক্ষুণ্ণ হলো সে। মিসেস রেহানা একটি শরবতের গ্লাস তুলে নিয়ে রিদানের সামনে ধরল। চোখ তার ছলছল করছে, হাতটাও মৃদু কাঁপছে। রিদান অবাক হয়ে তাকালো মিসেস রেহানার দিকে। শরবতের গ্লাস নিতে যেন ভুলেই গেছে। আদরের হাতের ধাক্কায় গ্লাসটি নিজের হাতে তুলে নিল। মিসেস রেহানা অধীর আগ্রহে চেয়ে আছে রিদান কখন মুখ দেবে শরবতের গ্লাসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও এক চুমুক দিয়ে চমকে উঠল রিদান। এই শরবতটা আলাদা, হ্যাঁ, তার মায়ের স্পেশাল শরবত। মা বলতো এই শরবতটা মাত্র দুজন বানাতে পারে। তাহলে এই সেই আর একজন? মায়া মায়া চোখে তাকালো সে, যেন নিজের মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। নিজেকে সামলে নিল রিদান। দুর্বল হলে চলবে না। সে প্রতিশোধ নিতে এসেছে, ভালোবাসতে না। ততক্ষণে সবার শরবত খাওয়া শেষ। মিসেস রেহানা আবদারের সুরে বলল, তোমরা তো থাকবাই এখানে। আজ দুপুরে খাওয়া না খাইয়া বাইর হইতে পারবা না। আমি হকগোল ব্যবস্থা করছি, একটুখানি অপেক্ষা করো। বলেই ছুট লাগালেন মিসেস রেহানা। হয়তো রান্নাঘরে যাবে। নাসির চৌধুরী হতাশার শ্বাস ফেলল। বলেও লাভ নেই। দেখেছে মেহমান এসেছে, অমনি নাচতে নাচতে রান্নাঘরের দিকে ছুট লাগিয়েছে। মিসেস রেহানা রান্নাঘরে গিয়ে দেখতে পেলেন তার মেয়ে রান্না প্রায় শেষ করে ফেলেছে। ঠেলে ঠুলে বাইরে পাঠিয়ে দিলেন, বাকিটা সে করে নেবে। যত্ন করে রান্না করতে লাগলেন তিনি। নাসির চৌধুরীকে মেয়েকে দেখেই ডাক দিলেন, নাহার, আম্মু এদিকে এসো, ওদের বাড়িটা ঘুরে নিয়ে এসো, সে পর্যন্ত রান্না হয়ে যাবে। নাসির চৌধুরী মেয়ের নাম নাহার চৌধুরী। এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে, ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। নাহার খানিকটা ইতস্তত করলো, একটু আগের ঘটনার জন্য হয়তো। নাসির চৌধুরী উঠে চলে গেলেন নিজের ঘরে। সবাই উঠে দাঁড়ালো, বাড়িটা ঘুরে দেখা যাক। আদর নাহারকে ইজি হতে সাহায্য করলো। মেয়েটা ছোট, তাকে নিয়ে অমন চিন্তাধারা করার মানে হয় না। আদরের ব্যবহারে নাহার একটু আগের ঘটনার কথা ভুলে গেছে। এটা ওটা বলছে আর সারা বাড়ি ঘোরাচ্ছে। নিচতলায় এসে হঠাৎ করে নাহার থেমে গেল। করিডোরের পাশে একটা জবা ফুল গাছ, যেখানে অসংখ্য জবা ফুলের সমাহার। আদরের চোখ চকচক করে উঠল। দৌড়ে গিয়ে একটা জবা ফুল ধরতে নেবে চিৎকার করল নাহার। আটকে উঠল সবাই। নাহারের চোখে একরাশ ভয়। এক ছুটে আদরকে করিডোর থেকে অন্য পাশে নিয়ে গেল। হাঁপাচ্ছে নাহার, বুকটা ওঠানামা করছে দ্রুত বেগে। সবাই প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে আছে। নাহার বলে উঠল, ওদিকে চলো, এদিকে আসা বারণ। মা বাবা আর দাদি ছাড়া কেউ এই দিকটায় আসতে পারে না, এমনকি আমিও না। বাবা দেখলে রেগে যাবে। আর জবা গাছটার আশেপাশে কাউকে দেখলে তার চৌধুরী বাড়ির শেষ দিন হয় সেদিনই। সবাই অবাকতা চরম পর্যায়ে চলে গেছে। কি থাকতে পারে ঘরগুলোতে? আর জবা গাছটা ধরলে বা কি হবে? রিদান তো থেমে গেছে ওই দাদিতেই। দাদি মানে রিদানের দাদিও বেঁচে আছে? তারিম যেন বিশ্বাসই করতে পারছে না সবকিছু। নাহারের হাতটা খপ করে ধরে নিল তারিম। বিচলিত কণ্ঠে বলে উঠল, দাদি? তোমার দাদি আছে? নিয়ে যাবে তার কাছে? নাহার সন্দেহ চোখে তাকালো। দাদিকে কেন দেখতে চাইছে? খুব একটা আমলে নিল না সে। মাথা নেড়ে সাইজা নিয়ে হাঁটা ধরল। আদরের চোখ এখনো তালা দেওয়া ঘরগুলোতে। দেখে মনে হচ্ছে না কেউ থাকে না। তালাটাও একদম নতুন। মনে মনে ছক কষে হাঁটা ধরল। আজকে রাতেই যা করার করতে হবে। দোতলায় উঠে বাম সাইডের ঘরটায় ঢুকে পড়ল নাহার। তসবি হাতে নিয়ে আতশোয়া হয়ে বিছানায় বসেছিল সাহেলা আনসারি। দুপুরের দিকে নাহারকে নিজের ঘরে দেখে তসবিটা রেখে দিল। বৃদ্ধ বয়সে গল্প করার ঝোঁক থাকে বেশি, কিন্তু সাহেলা আনসারি গল্প পছন্দ করে না, সবসময় গম্ভীর হয়ে থাকেন। নাহারের পরপরই ভেতরে ঢুকলো ওরা। এতজন মানুষ দেখে খানিকটা ভরকালো সে। রিদান তারিম বৃদ্ধাটির দিকে এগিয়ে গেল। তারিমের চোখটা ছলছল করছে। ইনি তাদের বাবার মা, তাদের দাদি, তাদের আপনজন। বৃদ্ধাটি পাশে রাখা টেবিল থেকে চশমাটা পরে ওদের দিকে তাকালো। হঠাৎ করে গর্জে উঠল সে, ওরা কেডা? আমার ঘরে কি করে? বার হ আমার ঘর থেকে, বার হ কইছি। আমার ঘরে কেউ আসবি না। দাদির ব্যবহারে নাহার চমকালো। এতদিন সে দাদিকে দেখে আসছে, কারোর সাথে এমন ব্যবহার করেনি। তাহলে আজ হঠাৎ ওদের দেখে এমন করলো কেন? রিদান সাহেলা আনহারির সামনে বসে পড়ল। মোলায়েম কণ্ঠে বলে উঠল, দাদি ভালো আছেন? চমকে তাকালো বৃদ্ধাতি। মুখটা ততক্ষণে মলিন আকার ধারণ করেছে। রিদানের ডাকে মায়া মায়া চোখে তাকালো তার দিকে। বলে উঠল, আমি তোমার দাদি না গো পোলা। তোমার মুখটা আমার চেনা চেনা লাগছে বাপ। কই থাকো তোমরা? এহেনে কি? রিদান কিছু বলল না। উঠেই ধপাধপ পা ফেলে বাইরে চলে গেল। সে দুর্বল হয়ে পড়েছে কেন? এত বছর পর আপনজন পেয়ে সে প্রতিশোধ ভুলে যাচ্ছে। আদর পেছনে ছুটল, না জানি কোথায় চলে যায়। নাহার দাদিকে বুঝিয়ে বলল সব। দাদি চোখ বন্ধ করে নিল।
পুরনো ক্ষতটা জেগে উঠেছে নতুন করে। কদিনই বা বাঁচবে সে। ঘড়ির কাঁটায় রাত 11টা বেজে 10 মিনিট। শহরের কিছু মানুষ এখনো জেগে থাকলেও গ্রামের কেউ জেগে নেই। রাত 9টার পরেই গ্রামে গভীর রাত মনে হয়। রিয়া, রোহানি, তারিম, সুভাও একসাথে ঘুমিয়েছে। আদর ঘুমিয়েছে নাহারের সাথে। ইচ্ছে করে এমন করেছে সে। রিদান, আতায়াব দুইজন এক রুমে। চোখে চোখে যুদ্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। দুজনে দুই দিকে মুখ করে শুয়ে আছে। আতায়াব তো রেগে ফেটে পড়ছে। নিঃশ্বাসের শব্দ শুনে রিদান বুঝতে পারছে ভেতরে ভেতরে হেসে একদম খুন হয়ে যাচ্ছে সে। এবার হুট করে জোরে হেসে ফেললে বড় শালা তার গর্দান নিয়ে নেবে, এটাতে তার কোনো সন্দেহ নেই। তাই তো ঘর কাঁপিয়ে হাসতে ইচ্ছে করলেও এই মুহূর্তে মুখে হাত চেপে নিজেকে সংযত করতে হচ্ছে। আতাব তার যেহেতু স্বামী স্ত্রী, তাই ওদের জন্য একটা ঘর দেওয়া হয়েছিল। কিন্তু রিদন তা কি করে হতে দেয়? সে বউ ছাড়া রাত্রি যাপন করলে তার বড় শালা কেন করতে পারবে না? আগে বোনকে তার ঘরে পাঠাক, সেও নিজের বোনকে পাঠিয়ে দেবে, সমানে সমান। তার আগে আতায়েব রোমান্স করবে, আর সে ঘরে বসে প্রেম না করেও চাকা খেয়ে দেবদাসের উদাসীন জীবনযাপন করবে। এটা মানবতা বিরোধী। নিজ কৌশলে বোনকে সুভাবের সাথে ঘুমাতে দিয়ে আতায়েবকে তার সাথে থাকতে বাধ্য করেছে। কিছুক্ষণ কটমট চোখে তাকিয়ে ফালাহ ঘুমিয়েছে হিমেলের সাথে। পাঞ্চুকে আলাদা ঘর দেওয়া হয়েছে, তার সাথে পিয়াস থাকবে। এই নিয়ে পাঞ্চু ঘোর প্রতিবাদ করেছিল। পিয়াস ওকে একলা পেলে হাডুডু বলে খ্যাপানোর শোধ নিয়ে নেবে সে ঢের জানে। জেনেও সে বিপদ থেকে রক্ষা পেল না। তাই নিয়ে কিছুক্ষণ নাকে কান্না করে ঘুমিয়ে গেছে। এপাশ ওপাশ করছে আদর, কিছুতেই ঘুমাতে পারছে না সে। মাথায় তার অনেক কিছু ঘুরছে। নাহার এখনো এক মনে পড়ে যাচ্ছে। খাওয়ার পর কিছুক্ষণ তার সাথেও গল্প করেছে। আদর কিছু একটা ভেবে নাহারকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা নাহার, এই জবা ফুল গাছটা অনেক দিনের না? আদরের কথায় নাহার বইটা বন্ধ করে বিছানায় গিয়ে বসলো। নাহারকে দেখে আদর উঠে বসলো। নাহার চিন্তিত সুরে বলল, হ্যাঁ, আমার জন্মের পর থেকেই আমি ওই জবা ফুল গাছটা দেখে আসি। বুয়া আছিয়া খালার কাছে শুনেছি এটা আরও অনেক বছর আগের। কারো খুব প্রিয় ছিল জবা ফুল, কিন্তু কার ছিল জানি না। আর ওই ঘরগুলোতেও থাকতো কেউ। বাবার সবচেয়ে প্রিয় কিছু মানুষ নাকি ওখানে থাকতো, তাদের আমি জীবনেও দেখিনি। আর ঘরগুলো ছোটবেলা থেকেই তালা দেওয়া দেখি। আদরের সন্দেহ আরো গাঢ় হলো। ওই ঘরগুলোতে কিছু না কিছু তো আছেই, দেখতে হবে তাকে। নাহারের চিন্তিত মুখ দেখে আদর হালকা হাসলো। আজকে রাতটাকে সে কাজে লাগাবে। বলে উঠল, তোমার জানতে ইচ্ছে করে না ওই ঘরে কি আছে, কিসের জন্য বদ্ধ, এত যত্ন? কে থাকতো ওই ঘরে? নার ভয় ভয় চোখে তাকালো। সে নিজ চোখে দেখেছে নতুন কাজের লোকটা ওই দিকে গিয়েছিল বলে নাসির চৌধুরী কাজের লোকটাকে ঠাটিয়ে দুটো চড় মেরেছিল। সেদিনই ওই লোকটার শেষ দিন ছিল চৌধুরী বাড়িতে। বিচলিত কণ্ঠে বলে উঠল, আদর আপু, ভুলেও ওই দিকে যেও না। আমি মরতে চাই না, ঘুমাবো আমি, তুমিও ঘুমাও। আদর হতাশ হলো, চুপচাপ শুয়ে পড়ল। নাহার ওপাশ ফিরে শুয়ে শুভরাত্রি জানালো আদরকে। 11:30 বাজে। আদর চোখ বুজে ঘুমের মতো পড়ে রইল। কিছুক্ষণ পরেই টের পেল নাহার গভীর ঘুমে তলিয়ে গেছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। দরজা খুলে বাইরে চলে গেল। নিজের ফোনটা নিতেও ভুলল না, লাগতে পারে। আতাপ রিদানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ ভেবে আবার ফিরে গেল। তার ঘরের 3 ঘর পরে পাঞ্চু ঘুমিয়েছে, সেদিকেই হাঁটা দিল। দরজায় নক করতেও ভয় লাগছে তার, যদিও কেউ চলে আসে। করিডরটা ভালো করে দেখে নিল একবার। না, কেউ নেই। সব ঘরেই বাতি বন্ধ। দরজায় টোকা দিল 2-3 বার, না খুলছে না। মরার মতো ঘুমাচ্ছে পাঞ্চু। হাতের ফোনের দিকে তাকাতে ফোন দেওয়ার কথা ভাবলো সে। 2 বার রিং হয়ে কেটে গেল। রাগ হচ্ছে আদরের। আরেকবার ট্রায়াল করলো। এইবার না ধরলে পাঞ্চুর আধা টাক মাথা সে পুরো টাক বানিয়ে দেবে। 3 বারের বেলায় ফোন ধরে পাঞ্চু বিরস মুখে বলে উঠল, মা বাপ ভাই বোন যাই হোস তুই এত রাতে ফোন দিলি কেন? আমার ভালো কারোর সহ্য হয় না। শান্তির ঘুমের ঠ্যাঙ্গানা ঢুকালে কি হতো? একটু ঘুমাতে দে না বাপ। ধমকে উঠল আদর। এই আধাটাকু পাঞ্চু কাকু, 10 সেকেন্ড সময় বাইরে আসো, দাঁড়িয়ে আছি আমি। বলে ফোন কেটে দিল। ধপ করে উঠে বসলো পাঞ্চু। নম্বরটা চেক করেই এক লাফে দরজায় এসে দাঁড়ালো। খট করে দরজা খুলেই চমকে চিৎকার করবে তার আগে আদর ঘরে ঢুকে দরজা অফ করে দিল। ফোনের লাইট অন করতেই পাঞ্চু শান্ত হলো। পাঞ্চুকে কিছু না বলতে দিয়েই আদর বলে উঠল, চুপচাপ আমার সাথে চলো, একটা কথাও বলবে না। দরজাটা খুলে বেরিয়ে গেল। পাঞ্চু বুঝলো আজ তার আর ঘুমানো হবে না। বিছানার দিকে ছলছল নয়নে তাকিয়ে রইল। হ্যাঁচকা টানে আদর পাঞ্চুকে ঘরের বাইরে বের করলো। এই মুহূর্তে তার পাঞ্চুর টাক মাথায় ঢোল বাজাতে ইচ্ছে করছে। সিক্রেট মিশনে যাচ্ছে বলে রক্ষা। টিপ টিপ পা ফেলে এগোতে লাগলো।
প্রথম করিডোরের শেষ মাথায় যেতেই একটা ঘরে আলো জ্বলতে দেখলো আদর। কৌতূহল হলো তার। পাঁচুর হাত ধরে এগিয়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে দরজায় কান দিতেই নাসির চৌধুরীর কণ্ঠ শুনতে পেল তারা। বুঝে নিল এটাই চৌধুরীর ঘর। ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল মিসেস রিহানা। বলছে, কত বড় হইয়া গেছে আমার ফুলাডা, আজকা পেত্থম দেখলাম। তুমি পরিচয় দিতাছো না কেন নাহার বাপ? আমাদের বংশের পেত্তম পোলা। চাপা দীর্ঘশ্বাস ফেললেন নাসির চৌধুরী। মলিন মুখে বলে উঠল, পরিচয় দিয়ে কি বলবো নাহার মা? আমি যে ব্যর্থ, বড় ভাই হিসেবে ব্যর্থ, ভাসুর হিসেবে ব্যর্থ, বড় চাচা হিসেবে ব্যর্থ। ছোটবেলায় যখন আমাদের দরকার ছিল তখন তো ওদের পাশে থাকতে পারিনি। কোথায় ছিল, কি খেত, কি করতো কিছুই জানি না। এখন মস্ত বড় বিজনেসম্যান হয়েছে, এখন কোন মুখে বলবো আমি ওর বড় চাচা হই? এইলা কি কইতাছো নাহার বাপ? তুমি তো অপারক ছিলা, কম খুঁজছ ওদের, কিন্তু পাও নাই। এইখানে তোমার দোষটা কোনখানে? আমার দোষ নেই বলছো? কত পুলিশের কাছে দৌড়ালাম, কত জায়গায় কেস করলাম। আমার ভাই, যাকে কোলে পিঠে করে মানুষ করেছি, মৃত্যুর পর একটাবারের জন্য মুখটা দেখতে পারিনি। ভাইয়ের খুনিদের খুঁজে বের করতে পারিনি, ভাইয়ের ছেলে মেয়েদের খুঁজে বের করতে পারিনি। সবই টাকার কুমির গো নাহার মা। টাকা ছিল না বলে কেসটা তুলে নিতে হলো। এখানে আমার দোষ নেই। মিসেস রিহানা এবার রেগে গেলেন। হালকা চেঁচিয়ে বলে উঠলেন, তুমি চুপ থাকো তো নাহার বাপ। তোমার হুদাই এক কথা, নিজের দোষ ভাইব না। কয়বার কইছি, কাইলকে সকলটা হুক আমি বইলা দিমু। চমকে উঠলেন নাসির চৌধুরী। মিসেস রিহানার হাত ধরে বলে উঠলেন, আমাকে ছোট করো না রোহানা। আমি চাই না এখনো জেনে আমার দিকে আঙুল তুলে বলুক, আগে কোথায় ছিলেন আপনি? এই বয়সে এসব সহ্য করতে পারবো না। শেষ বয়সে ভাইয়ের রক্তটাকে দেখে যেতে পারলাম, এটাই অনেক। রাগে হাত ছাড়িয়ে নিলেন মিসেস রিহানা। মানুষটার কষ্ট তার সহ্য হয় না। মানুষটা কি বোঝে? দরজার অপর পাশে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে আদর পাঞ্চু। তাদের ভুল হয়েছে। একটা ভিডিওর ওপর ভিত্তি করে একজনকে দোষী ভাবা উচিত হয়নি। খোঁজ নেওয়া উচিত ছিল নাসির চৌধুরীর ব্যাপারে। সরে আসলো ঘরের সামনে থেকে। পাঞ্চুর ঘুম ততক্ষণে ভেঙে গেছে কথাগুলো শুনে। আদরের বুদ্ধিতে কথাগুলো তাও রেকর্ড করে নিয়েছিল, কাজে লাগবে পরে। নিচতলায় এসে আদর জোরে জোরে হাঁটা ধরলো। এখানে কেউ নেই। ফোনের লাইট জ্বালিয়ে চারপাশটা দেখলো ভালো করে। ঘরগুলো সামনে ঝুলে রাখা তালার ছবি তুলে নিল। জবা ফুল গাছটার সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই একটা অবয়ব দেখতে পেল আদর। চাঁদের আলো স্পষ্ট দেখতে পেল অবয়বটা। তাকে থেকে জলদি করে লুকিয়ে গেল ঝোপের আড়ালে। পিছিয়ে গেল আদর। পাঞ্চুকে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। পাঞ্চুকে নিজের ঘরে পাঠিয়ে দিয়ে নাহারের ঘরে ঢুকে পড়ল সে। নাহার ঘুমাচ্ছে। হাঁপ ছেড়ে বাঁচল যেন। নাহারের পাশে শুয়ে জোরে শ্বাস নিল আদর। এতক্ষণ মনে হচ্ছিল জীবন হাতে নিয়ে ঘুরছিল সে। চোখটা বন্ধ করে নিল। যা করার কালকে করবে সে। 2 দিনের মধ্যে সকল রহস্য বের করবে। নতুন ভোরের আগমন। সূর্যটা একটু একটু করে উকি দিচ্ছে বিশাল আকাশের বুকে। আকাশের বুকে সূর্যের গাঢ়তা যত বৃদ্ধি পাচ্ছে, চারিদিক তত সতেজ হয়ে উঠছে। পাতায় পাতায় বৃষ্টিকণাগুলো শুকিয়ে পাতাগুলোর নিস্তেজ ভাবটা কেটে যাচ্ছে। খুব ভোরে ঘুম থেকে উঠেছে আদর। রাতটুকু প্রায় না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। মাথায় এত এত চিন্তা ঘুরলে ঘুম আসে? ঘুম থেকে উঠে এই চৌধুরী বাড়ির বাগানে উপস্থিত হয়েছে সে। কিছু ফুল গাছ এখনো সতেজ, সেগুলো ঘুরে ঘুরে দেখছিল। ঘুরতে ঘুরতে উপস্থিত হয় জবা ফুল গাছটার নিচে। তখনই মনে পড়ে যায় কাল রাতে সেই অবয়বের কথা। চারপাশটা ভালো করে দেখতে লাগলো। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল মালির ঘর। দৃষ্টি আপনা আপনি তীক্ষ্ণ হয়ে গেল আদরের। সে যেটা ভাবছে সেটা যদি সত্যি হয় তাহলে কিছু জ্বর খুব তাড়াতাড়ি খুলে যাবে। সরাসরি মালির ঘরে ঢুকে পড়ল আদর। সকালে কাজ সেরে হালকা বিশ্রাম নিচ্ছিল মালি। নিজের ঘরে কারোর উপস্থিতি টের পেতেই ধপ করে উঠে বসে। বয়স 55 থেকে 58 মধ্যে হবে। আদর মুখটা হাসি হাসি করে সামনে রাখা টুলটাতে বসে পড়ে। মালির মুখে কিঞ্চিত ভয় দেখতে পাচ্ছে আদর। সন্দেহটা আরো গাঢ় হলো। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কালকে ফলো করছিলেন আমাকে? মালির ভয়টা দ্বিগুণ হয়ে গেল। হালকা কাঁপতে লাগলো সে। আদর এবার নিজের মধ্যেই কিছু ছক কষল। মালির ভয়ই বলে দিচ্ছে সে ভুল পথে যাচ্ছে না, ঠিক পথেই এগোচ্ছে। হঠাৎ করে মালি কেঁদে দিল। আদর চমকে উঠল। সে কাদার মতো কি বলেছে? দোষী না হলে ভয় পাবে কেন? হঠাৎ করে মালি বলে উঠল, আমি তোমাদের সবাইকে ফলো করেছিলাম আসার পর থেকে। শুধু তোমাদের না, এবারে যারা নতুন আসে তাদেরকেই গভীরভাবে পর্যবেক্ষণ করি। ইটস মাই ডিউটি। মালির মুখে এত ভালো ইংরেজি শুনে আদরের অবাকতা দ্বিগুণ হারে বেড়ে গেল। মালি মনে হয় আদরের মনোভাব বুঝলো। বলে উঠল, আমার পেশা এটা নয়। আমি সিআইডি সিক্রেট এজেন্ট মতিউরুল্লাহ, নাবিল চৌধুরীর ছেলে রিদান চৌধুরী, তাই তো?
আমি সবই খবর রাখি। আর তুমি জার্নালিস্ট রাফাত আহমেদের মেয়ে। রিয়া চৌধুরী হলো আহনাফ চৌধুরীর মেয়ে। তোমরা এখানে রহস্য উদ্ঘাটন করতে এসেছো। ভাবছো এত সব জানি কেমন করে? যখন তোমাকে আহনাফের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিল তখন থেকে তোমাদের উপর নজর রাখছে আমার টিম। আমাকে আহনাফই রেখেছিল নাসির চৌধুরীকে প্রোটেক্ট করার জন্য। হঠাৎই আহনাফের নিখোঁজ, এরপর থেকে মালির কাজ করেই নাসির চৌধুরীকে প্রোটেক্ট করছি। আর আসল কালপ্রিটকে খুঁজতেছি। আমি অনেক সূত্র জোগাড় করেছি, কিন্তু কিছুতেই মেলাতে পারছি না। আদরের দৃষ্টি শান্ত, তার কাছে এখন সবটা ক্লিয়ার। নাসির চৌধুরীকে দোষী বানানো হচ্ছে তাদের চোখে। লোকটি নিজের আইডি কার্ড বের করে দেখালো। আদর এবার বলে উঠল, আপনি কি তথ্য জোগাড় করেছেন আমাকে হ্যান্ড ওভার করুন, বাকিটা আমার দায়িত্ব। নিরাশ করব না আপনাকে। জার্নালিজম নিয়ে পড়ছি, স্বপ্ন তো বাবার মতোই জার্নালিস্ট হওয়ার। লোকটি নিজের ব্যাগ থেকে একটা ফাইল বের করে আদরের হাতে দিল। আদর নিজের ওড়নার নিচে ফাইলটা লুকিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। খুব একটা সকাল হয়নি, তাই তেমনভাবে কেউ ঘুম থেকে ওঠেনি। নিজের ঘরে না গিয়ে রিদানের ঘরে নক করলো আদর। নক করার সাথে সাথেই দরজা খুলে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হতে যাচ্ছিল আতায়াব। বোন আর বউয়ের একটু খোঁজ নেওয়া যাক, তার আগেই আদরকে দেখে হালকা বিচলিত হলো সে। সমস্যা হয়নি তো? আদর তাড়াহুড়ো করে ঘরে ঢুকে ফাইলটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। আতায়াবকে 5টা মিনিট অপেক্ষা করতে বলে বেরিয়ে গেল ঘর থেকে। রিদান ওয়াশরুমে ছিল বলে কিছুই জানতে পারল না। 5 মিনিট পরে আদর এসে উপস্থিত হলো, সাথে রিয়া, হিমেল, সুবাহ, ফালাহ, রোহানি, পাঞ্চু। ওয়াশরুম থেকে বের হয়ে এত মানুষ দেখে অবাক হলো রিদান। কিছু বলার সুযোগ দিল না আদর। রিদানের ফোনটা নিয়ে পিয়াসের নাম্বারে ডায়াল করলো। ফোনে লক দেওয়া নেই। আরামের ঘুম হারাম করে পিয়াস এদিক ওদিক ঘুরছিল, তথ্য খোঁজার চেষ্টায় আছে। এত সকালে রিদানের ফোন পেয়ে ভয় হলো তার। সে তো তার বন্ধু ডাক সম্পর্কে জানে। ঝটফট ফোন রিসিভ করে কানে ধরতেই আদর বলে উঠল, ভাইও আমি আদর। নাবিল আঙ্কেল মারা যাওয়ার পর কোনো কেস ফাইল হয়েছে কিনা চেক করো, সব থানাতেই খোঁজ দিবা। আজ সন্ধ্যায় রেজাল্ট চাই। খট করে কল কেটে দিল। পিয়াস এবার ফোন করতে লাগলো তার লোকেদের। একা একা সম্ভব না, সবাই প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। রিদান বলে উঠল, কেস হবে কি করে? কেউ কেস করার ছিল না আদর। খোঁজ নিতে বললে কেন? আদর মুচকি হাসলো। সব কথা শোনার পর রিদান কি করবে তাই ভাবছে। খুশি হবে কি? কিছু বলল না আগেই ফাইলটা দেখতে লাগলো। ফাইলে নতুন কিছু নেই, তারা যা জানে তার অর্ধেক এখানে। তাই হয়তো এতদিনেও একটা কেস সলভ করতে পারেনি। আদর রিয়ার কাছে গিয়ে বলল, পেন ড্রাইভ 3টা তাও আবার দেখতে হবে। তারও নাহারের ল্যাপটপ আছে না, নিয়ে আয় ফার্স্ট। রিয়া নিজের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেল। কিছুক্ষণ পর আবার ব্যাক করলো, হাতে 3টে পেন ড্রাইভ। তারিম নিজের ল্যাপটপ নিয়ে হাজির। প্রথমে দেখলো নাবিল চৌধুরী খুনের ভিডিও। না, সেখানে নাসির চৌধুরীর কোনো অস্তিত্ব নেই। তৃতীয়টা ওপেন করলো আদর। আহনাফ চৌধুরী নাসির চৌধুরীকে নিয়ে তথ্য দিয়েছে। হঠাৎ করে চমকে উঠল আদর। আগের ভিডিওর সাথে এই ভিডিওর মিল নেই, চেহারায় হালকা অমিল। আবার দেখলো ভিডিও। আদরের মুখে হাসি ফুটে উঠল। পেন ড্রাইভ 3টেও ভালো করে দেখলো। এবার আদরের মুখের হাসি চওড়া হলো। ল্যাপটপটা পাশে রেখে পায়চারি করতে লাগলো সে। কিছুক্ষণ ভেবেই সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আমরা ভুল পথে এসে ঠিক পথ পেয়েছি। কালকে রাতে আমি আর আদা কাকু, পাঞ্চু কাকু নিচতলায় শেষ করিডোরের ঘরগুলোর দিকে গিয়েছিলাম। সেখান থেকেই অনেক তথ্য পাই। কথাগুলো বলে ফোনের রেকর্ড শোনালো। রেকর্ড শুনে সবাই এবার বুঝতে পারলো কেসের রেকর্ড কেন বের করতে চাইছে আদর। রিদান ততক্ষণে ধপ করে বসে পড়েছে। আদর কালকের এবং সকালের মালিক সব কথা খুলে বলল। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেছে। আদর আবার বলে উঠল, পেন ড্রাইভ একটু পুরনো আর 2টো নতুন। এই দেখো, ছোট কাগজটা এখনো ওঠানো হয়নি। আর 2টো ভিডিওর মধ্যে আহনাফ আঙ্কেলের আলাদা ছিল। খেয়াল করলে দেখতে পাবা, এক ভিডিওতে ইয়াং লাগছিল, আরেক ভিডিওতে দেখো উপরের চুলগুলো আগের মতো করতে পারলেও কানের পাশের চুলগুলো ছাড়া। মানে কেউ বুদ্ধি করে আমাদের সকল প্ল্যান জেনে নতুন করে পরের ভিডিওটা করেছে আঙ্কেলকে দিয়ে, যাতে আমরা নাসির আঙ্কেলকে দোষী ভেবে শাস্তি দেই, তার কথা বেমালুম ভুলে যায়। কিন্তু একটা কথা হচ্ছে, রিয়া আপুই একমাত্র জানতো সিক্রেট ঘরের কথা। তারপর আমরা শত্রুপক্ষ কিভাবে জানলো? আর পেন ড্রাইভ রাখলোই বা কি করে? আর রাখবে ঠিকই, কিন্তু নাবিল আঙ্কেলের কে মারার পেন ড্রাইভটা কেন সরালো না?
আমি নিশ্চয়ই যে এই কাজটা করেছে সে চাইছে হিয়ান খান শাস্তি পাক, সাথে নাসির চৌধুরী। আর এই দুজনকে শাস্তি দিতে পারলেই আমরা ভাববো সব দোষী ধরা পড়েছে, আর কিছু খুঁজে বের করব না। আরেকটা কিন্তু থেকে যায়, লোকটা কি জানতো না যে আমরা জানি আহনাফ আঙ্কেল বেঁচে আছে আর তাকে আমরা খুঁজছি? যখন দুজনের মধ্যে কেউই বলতে পারবে না আহনাফ আঙ্কেল কোথায়, তখন আপনি সন্দেহের তীর অন্যদিকে ঘুরবে। লোকটা কি জেনে শুনে আমাদের বোকা বানাচ্ছে? আদরের কথা শুনে সবার সবটা ক্লিয়ার হলো। রিদান আতায়াব তো আদরের বুদ্ধি থেকে হতবাক। কতটা ভেবেছে আদর, সবটাই প্রায় জেনে গেল ওরা। ওদের চাহনি থেকে আদর একটু ভাব নিয়ে বলে উঠল, জার্নালিস্ট রাতাব আহমেদের মেয়ে আমি, এইরকম বুদ্ধি তো আমার রক্তে মিশে আছে, অবাক হওয়ার কিছু নেই। আদরের কথায় মুচকি হাসলো সবাই। রিদান এগিয়ে গেল হিমেলের দিকে। তার সন্দেহ হিমেলের দিকে যাচ্ছে। চিন্তিত মুখে বসেছিল হিমেল, তার মাথায় কিছুই ঢুকছে না। রিদানকে হঠাৎ তার সামনে থেকে ভরকাল। রিদান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি ছলনা করছো না তো আমাদের সাথে? পরিণতি কিন্তু খুব খারাপ হবে। চমকালো হিমেল, চাপা দীর্ঘশ্বাস ফেলল। বাবার কর্মের জন্য তাকে কেন সবসময় সাফার করতে হয়? রিয়ার দিকে করুণ চোখে তাকালো। রিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া, হিমেলকে অযথা ব্লেম করছো। হিমেল তার বাবার সাথে নেই। রিদান সরে আসলো। সবকিছু আবার জট পাকিয়ে যাচ্ছে। হঠাৎ করে তারিম বলে উঠল, আচ্ছা, আমরা তো সব আলোচনা ড্রয়িং রুমেই করেছিলাম। আমার মনে হয় ড্রয়িং রুমের প্রত্যেকটা কোণা খুঁজে দেখা উচিত। একবার যেহেতু আমাদের সিকিউরিটি ভেঙে শত্রুপক্ষের চেলারা বাড়ির ভেতরে আসতে পারেছিল, ড্রয়িং রুমে চিপ রাখা ব্যাপার না। সবার টনক নড়ল। পাঁচ গার্ডের ফোন দিয়ে খুঁজতে বলল। তারিমের কথায় আতাব ইমপ্রেস। বইয়ের বুদ্ধিও তো বিশাল। রিদান এক পলক বোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারিমও আদরের মতো ভাব নিয়ে বলে উঠল, রিদান চৌধুরীর বোন আমি, তার উপর জার্নালিজম নিয়ে পড়ছে, এমন বুদ্ধি ব্যাপার না। চিন্তা বাদ দিয়ে হাসলো সবাই। সবসময় এত এত চিন্তা নিয়ে ঘুরলে জীবন চলে নাকি? হাসতে হয়, বাঁচলে হলে হাসতে হয়। আদর এবার রিদানকে উদ্দেশ্য করে বলে উঠল, রিত, রেজাল্ট দেওয়ার পর যদি আপনার চাচা নির্দোষ হয় তার সাথে কথা বলবেন। সেও গুমড়ে গুমড়ে মৃত্যুর দিকে যাচ্ছে। রিদান মাথা নাড়ালো। তারও তো খুব ইচ্ছে করে আপনজনদের সাথে থাকতে। বাবার মতো চাচা আছে জেনে তার ছায়াতলে থাকার স্বাদ কি তার হয় না? সবকিছু তো সবার ভাগ্যে থাকে না। রোহানি বলে উঠল, এবার নিচে চলো তো, ভালো লাগছে না, আর খিদে পেয়ে গেছে আমার। আদর হাসলো। তার বোনটা যে পেটুক সে জানে। সবাই ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু আদর পারল না। রিদান তার গ্রাউন্ডের নিচের অংশ পা দিয়ে ধরে আছে। আতের দরজা পর্যন্ত গিয়ে পেছনে ফিরল। দুজনকে একসাথে দেখে বাঁকা হাসলো সে। এখন প্রেম করবে আর আমাকে বউ ছাড়া থাকতে হলো? দাঁড়া বড় শালা, তোর প্রেম চুচাচ্ছি। রিদানের দিকে তাকিয়ে ডেবিল হাসি দিল আতাব। রিদান কটমা চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়েই জ্বালিয়ে দেবে। আতাব আদরকে ডেকে উঠল, এখানে আসো আদর, দরকার ছিল তোমার সাথে। আদর ভাইয়ের কথায় করুণ চোখে রিদানের দিকে তাকালো। পা সরিয়ে নিল সে। আদর ছুটে আসলো ভাইয়ের কাছে। আতাব রিদানের দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। শান্তি লাগছে, এবার দেখ কেমন লাগে। রিদান হাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকালো। এর শোধ তো সে নেবে, কড়াই কড়াই শোধ নেবে। বোনকে একবারের জন্য কাজ ছাড়া করবে না ভেবেই এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। তার অনুপস্থিতিতে না জানি আবার চিপকে থাকে তার বোনের সাথে।